কুকি, আমি তোমাকে অনেক ভালোবাসি। I love you, কুকি। I love you so much. Do you love me, কুকি? Yes, V. I love you. I love you too. আমিও তোমাকে অনেক ভালোবাসি। কুকি, তাহলে আমি তোমার ওই লাল ঠোঁট জোড়াতে একটা করি। প্লিজ আজ অন্তত আমাকে না করো না। না বেবি, আজ আমি তোমাকে কোনো কিছুর জন্যই না করব না। কাম কিস মি। ভি ওর বলছি, কি করছিস ভি? প্রতিদিন তুই ক্লাসরুমে এইভাবে বসে বসে ঘুমাস। আমি বুঝতে পারি না তুই কি বাসায় ঘুমাস না নাকি? ওর বলছি। চিনি না, প্রতিদিন তুই আমার স্বপ্নটা এইভাবে 12টা বাজিয়ে দিস। কেন বলতো? তোর কি আমার স্বপ্ন ভাঙা ছাড়া খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? তোর ভালো লাগে না? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তুই আমার স্বপ্নটা 12টা বাজিয়ে দিয়েছিস। হ্যাঁ যা সারা জীবন এরকম ভাবে বসে বসে স্বপ্ন দেখতে থাকবি, আর যাকে নিয়ে স্বপ্ন দেখবি সে আরেকজনের সাথে উড়ে যাবে, তখন বুঝবি কেমন লাগে। চিনি না, তুই এইরকম ভাবে কথাটা বলতে পারলি? তুই তো অন্তত পক্ষে এগুলো বলিস না। তুই এগুলো বললে আমাকে সান্ত্বনা কে দেবে বল? আমার ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা কর। তোর ভালোবাসাটা বুঝি দেখেই বলছি, এইরকম ভাবে লাভ লেটার না দিয়ে সরাসরি গিয়ে বললেই তো হয়। সামনে থেকে বলবো? কি করে বলবো? সামনে থেকে দেখলেই তো আমার সারা শরীর কাঁপতে থাকে, ভয়ে তো আমি তাকাতেই পারি না। তো আমি কি করে বলবো বল? আমার ইচ্ছে করে সামনে থেকে বলতে, আরো কত কিছু করতে, কিন্তু আমি তো কিছুই পারি না। আমি কি করে বলবো? জানি, সেটা তো আমি ভালো করেই জানি। যা পারিস শুধু স্বপ্নে পারিস, আর যা করিস শুধু স্বপ্নে করিস। স্বপ্ন দেখতে দেখতে দেখবি তোর স্বপ্নের রাজকুমার অন্য মানুষের সাথে ওগুলো করছে যেগুলো তুই স্বপ্নে করিস। না জিমিন, অনেক হয়েছে লেটার দেওয়া। এখন আমি যা করবো সামনাসামনিতেই করবো। কাল ভ্যালেন্টাইন্স ডে, আর আমি কালকে ওকে সরাসরি প্রপোজ করবো। তারপরে যা হয় হোক সেটা দেখে নেওয়া যাবে। নাম কিম টে ইয়ং ভি, সবাই আদর করে ভি বলে ডাকে। পরিবারে বাবা ছাড়া তার কেউ নাই, আর একমাত্র বেস্ট ফ্রেন্ড হচ্ছে জিমিন। ছোটবেলা থেকে জিমিন আর ভি একসাথে বড় হয়েছে আর একই ক্লাসে পড়ে। তারা দুজন এখন ইন্টারে পড়ে, মাত্রই এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হয়েছে। ভি ক্লাস 6 থেকে একটা ছেলেকে খুব পছন্দ করত, আর আস্তে আস্তে পছন্দটা ভালোবাসায় পরিণত হয়েছে। ছেলেটি ওদের সাথে এক স্কুলেই পড়েছে, ওদের থেকে 2 ক্লাস সিনিয়র। ছেলেটির নাম জিয়ন জংকুক, সবাই আদর করে কুকি বলে ডাকে। বাবা মার সাথে সে এই শহরেই থাকে। তার একটি বড় ভাই আছে যে আমেরিকাতে থাকে বিজনেসের কাজে। কুকি অত্যন্ত মেধাবী একজন ছাত্র, স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত সে টপ। তার উপরে ভালো রেজাল্ট আর কেউ করতে পারে না। সে এতটা গম্ভীর স্বভাবের যে আজ পর্যন্ত তার কোনো ফ্রেন্ডই হয় নাই। ভি যখন ক্লাস 6-এ পড়ে তখন কুকি ক্লাস 8-এ পড়ে, আর ওই ক্লাস 6 থেকে ভি এখন পর্যন্ত কুকিকে লাভ লেটার দিয়ে যাচ্ছে। কুকি সবটা দেখছে, কিন্তু এখন পর্যন্ত ভিয়ের সাথে কোনো কথা বলা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা লাভ লেটারের রিপ্লাইও দেয়নি। ভি, চল অনেক কথা হয়েছে, এখন ক্লাসে চল, স্যার এসে পড়েছে। তারপর জিমিন আর ভি দুজন মিলে ক্লাসে যায়, ক্লাস করে। ভি নিজের ক্লাস বাদ দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আস্তে আস্তে জঙ্কুকের ক্লাসের সামনে গিয়ে দাঁড়ায় এবং লুকিয়ে লুকিয়ে প্রতিদিনের মতো জঙ্কুককে দেখতে থাকে। আসলে ছোটোবেলা থেকেই ভি এরকমটাই করে আসছে, নিজের ক্লাস বাদ দিয়ে সে লুকিয়ে লুকিয়ে জঙ্কুককে দেখতে যায়, কারণ জঙ্কুককে একদিন না দেখলে তার ভালোই লাগে না, এটা তার প্রতিদিনের রুটিন। আর জঙ্কুক শুধু তাকিয়ে আছে বইয়ের দিকে, সে বই ছাড়া এপাশ ওপাশ কোনো দিকেই তাকাচ্ছে না। তার অনেক ইগো আর অনেক মানসম্মান, সে খুব গম্ভীর, সে কারোর সাথে কথা বলে না, কোনো মেয়ের তো দূরের কথা, কোনো ছেলেদের সাথেও সে কথা বলে না। যখন লুকিয়ে লুকিয়ে জঙ্কুককে দেখছিল তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ওর কাঁধে হাত রাখে। ভি চমকে গিয়ে তাড়াতাড়ি করে পেছনে ফিরে তাকায়, আর সে দেখতে পায় সেটা আর কেউ না, সে হচ্ছে বোগাম। বোগাম হচ্ছে জঙ্কুকের ক্লাসমেট, কিন্তু ছোটোবেলা থেকেই বোগাম ভিকে খুব পছন্দ করে এবং ভালোবাসে, কিন্তু কখনোই সে ভিকে তার ভালোবাসার কথাটি বলতে পারে নাই। কিন্তু ভি এর সাথে বোগামের খুব ভালো একটা বন্ধুত্বের বন্ডিং আছে। ভি বোগামকে তার ফ্রেন্ড মনে করে, তাই তার সাথে সে হেসে হেসে কথা বলে এবং ঘুরতেও যায় মাঝে মাঝে। কি হয়েছে? কি ব্যাপার ভি, হঠাৎ করে চমকে গেলি যে? আর হ্যাঁ, তুই এখানে কি করছিস এই সময়? তোর তো নিজের ক্লাস চলছে, তুই ক্লাস মিস করে এখানে কেন এসেছিস? না আসলে বোগাম ভাই, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখছিলাম তুমি কোথায় আছো। তুমি বাইরে কি করছো? তুমি ক্লাস করছো না? কেন আমাকে কেন দেখছিলি? তোর কি আমাকে কোনো দরকার ছিল? দরকার থাকলে বল। আর তাছাড়া আমি ক্লাসের বাইরে ছিলাম বলতে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। না তেমন কিছু না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ক্লাসে যাও, আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, পরে দেখা হবে, বাই বাই।
তারপর কলেজ ছুটি হয়ে যায় এবং তারা তার বাসায় চলে যায়। ভি বাসায় গিয়ে দেখে তার বাবা তার জন্য অপেক্ষা করছে, কারণ তার বাবা তাকে ছাড়া এক বেলাও খাবার খায় না। তাই ভি তাড়াতাড়ি হয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। তারপর ভি তার বাবার সাথে একসাথে বসে খাবার খায়। ভির বাবার নাম যে হোক, অত্যন্ত ভদ্র শান্ত স্বভাবের একজন লোক। পেশায় সে একজন শেফ, আর তাছাড়া তার নিজেরও একটা রেস্টুরেন্ট আছে। বাবা আর মেয়ে মিলে তারা অনেক সুখে শান্তিতে জীবন কাটায়। ওদিকে জঙ্কুক কলেজ থেকে বাড়িতে ফিরে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কর্নিং বেলে একটা চাপ দিতেই জিন তাড়াতাড়ি করে দৌড়ে এসে দরজাটি খুলে দেয়। জিন হচ্ছে জঙ্কুকের আম্মু। সে অত্যন্ত ভালো মনের মানুষ, হাসি খুশি এবং শৌখিন। জিনের খুব ইচ্ছে ছিল তার একটা মেয়ে হবে, কিন্তু আল্লাহ তাকে দুটো ছেলে দিয়েছে। তার মনে সবসময় একটা দুঃখ কাজ করে, সেটা হলো তার যদি আজ একটা মেয়ে থাকতো তাহলে তার মেয়ের সাথে সে মন খুলে কথা বলতে পারতো, কারণ তার হাজবেন্ড অধিকাংশ সময় বিজনেসের কাজে বাইরে থাকে আর তার ছেলেরা একেবারে স্যাভেজ, প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। পুরো বাড়িতে জিন সারাদিন একাই থাকে, আর যদি বাড়িতে মানুষ থাকে তারপরেও সে একাই থাকে। জঙ্কুক, বাবা চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি হয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। জঙ্কুক ওখান থেকে তার রুমে যেতে লাগে, আর জিন পেছন থেকে জঙ্কুককে বলতে শুরু করে, কিসের করি সারাদিন? আমি তোর মা, আমার সাথে কি একটু মন খুলে কথা বলা যায় না? তোর ভাল লাগে না কেন যে আমার একটা মেয়ে হলো না? কেন যে আমি একটা মেয়ের মা হলাম না? এদের মতো ছেলে জন্ম দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। আম্মু, কি শুরু করেছো তুমি বলো তো? প্রতিদিন তোমার এই এক কথা আমার আর শুনতে ভালো লাগে না। তোমার এই সব কথা শুনে আমার মনে হয় আমার ভাইয়ার সাথে আমেরিকা চলে যাওয়াটাই ভালো হবে। আমি ওখানে গিয়ে শান্তিতে থাকতে পারবো। কি কি বললি তুই? আমার কথা শুনে তোর চলে যেতে ইচ্ছা করে? হ্যাঁ, সবাই চলে যা, আমার কারো দরকার নেই। আমি একাই থাকতে পারবো, তোদের কারোর দরকার নেই আমার। আমি আর তোদের সাথে কথাই বলবো না। আম্মু, এখন আবার তুমি শুরু হয়ে যাচ্ছ তাই না? দয়া করে চুপ করো আর যাও, আমার জন্য খাবার বাড়ো, আমার খুব খিদে পেয়েছে। কি? আমি চুপ করব? আচ্ছা ঠিক আছে, আজকে তোর বাবা বুড়াটা বাড়িতে আসুক, তারপরে আমি তোকে শিক্ষা দিচ্ছি ভালো করে। অন্যদিকে ভি ভ্যালেন্টাইন্স ডেতে জঙ্কুককে কিভাবে প্রপোজ করবে সেটা নিয়ে খুব ব্যস্ত। ভি জিমিনকে কল করে আর বলে, মিমিনা, আমি খুব টেনশনে আছি রে। কাল আমি কি করে কুকিকে আমার মনের কথাটা বলবো? আমি বুঝতে পারছি না আমি কি করব। ভি, এত টেনশন করার কিছু নাই। তুই জাস্ট ওর সামনে যাবি আর গিয়ে ওকে তোর মনের কথাটা বলে দিবি। যদি তোর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো নিলই, তাহলে তো ভালো কথা। আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তুই বুঝতে পারবি যে ও তোর জন্য সঠিক না, তুই মুভ অন করবি। আর কত বছর এভাবে লাভ লেটার দিবি বলতো? এখন অন্তত পক্ষে তোর ওকে সরাসরি বলাটা উচিত। জিমিনা, তুই ঠিক বলছিস। আমি কালকে ওকে স্ট্রেট ফরওয়ার্ড আমার মনের কথাগুলো বলে দেব, তারপর যা হয় হোক। আচ্ছা জিমিনা, এখন আমি কল রাখি। কালকে কলেজে দেখা হবে, বাই। পরের দিন কলেজে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাই শাড়ি পরে যায়। ভি একটা নীল শাড়ি পরে, লাল ব্লাউজ দিয়ে নীল শাড়িতে ভিকে পরীর মতো লাগছিল। চুলগুলো খোলা, লাল টুকটুকে লিপস্টিক দেওয়া। সে কলেজে যায়, সব ছেলেরা তার দিকে তাকিয়েছিল। জিমিনও শাড়ি পরে এসেছে, দুজনকে অনেক সুন্দর লাগছিল। তারা দুজন বসে গল্প করছিল। হঠাৎই ভি লক্ষ্য করে জঙ্কুক কলেজে এন্ট্রি করছে। ভি হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়ায়। সে জঙ্কুকের দিকে তাকিয়েছিল। জঙ্কুক নীল কালার একটা শার্ট পরে কালো কালার একটা প্যান্ট পরে এসেছিল। ভি হঠাৎ করে তার আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করে। আশেপাশে সবাই জোড়ায় জোড়ায় ঘুরছে, সবগুলোই ছিল লাভবার্স। ভি আর কিছুই চিন্তা না করে সোজা জঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। জঙ্কুক প্রথমে কিছুই লক্ষ্য করে নাই, সে অন্যদিকে তাকিয়েছিল। হঠাৎ করে সে খেয়াল করলো তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। জঙ্কুক ভির দিকে তাকাতেই ভি হালকা করে একটা স্মাইল দেয়। জঙ্কুক অবাক হয়ে ভির দিকে তাকায়। সে 30 সেকেন্ড একটানা ভির দিকে তাকিয়েছিল। ভিও একটা স্মাইলের সাথে জঙ্কুকের দিকে তাকিয়েছিল। তারপর জঙ্কুক হঠাৎ করে ভিকে ইগনোর করে সাইড কাটিয়ে চলে যেতে লাগলে ভি জঙ্কুকের হাতটা ধরে ফেলে। কুকির হাত ধরাতে কুকি অনেকটা অস্বস্তি বোধ করে। তখন কুকি ভির মুখের দিকে তাকায়। সে দেখে ভি তার মুখের দিকে তাকিয়ে হাসছিল। তখন কুকি আর ভিকে কিছুই বলতে পারছিল না, শুধু ভির মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। কুক, তুমি তো জানো আজ ভালোবাসা দিবস। কুক, তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমাদের স্যাভেজ কুকি কিন্তু কারো সাথেই বেশি কথা বলে না। ও প্রত্যেকটা কথাতেই হা করে শেষ করে দেয়। কিন্তু এটা কলেজের কেউই জানে না, কারণ কলেজে ওর তেমন কোনো ক্লোজ ফ্রেন্ড নাই। তাই ওর এই বিষয়গুলো কেউ জানে না, সবাই ওকে শুধু দূর থেকেই দেখে। আর ভিও কখনো সামনাসামনি কুকের সাথে কখনোই কথা বলে নাই। তাই
তাই ও জানে না যে কুকি বেশিরভাগ কথাতেই হ্যাঁ এগুলো বলেই শেষ করে দেয়। তো আজকেও এরকমটাই হচ্ছিল। ভি যাই বলছিল কুকি শুধু করে উত্তর দিচ্ছিল। কুক, ক্লাস 7 থেকে আমি তোমাকে চিঠি দিচ্ছি, আর প্রত্যেকটা চিঠিতে আমি আমার মনের অনুভূতিগুলো তোমার কাছে প্রকাশ করছি, কিন্তু এখন পর্যন্ত তুমি আমাকে কোনো উত্তরই দিলে না। কুক, আমি তোমাকে চিঠি লিখতে লিখতে অনেক হাঁপিয়ে গেছি। আমি আর তোমাকে কোনো চিঠি লিখতে পারবো না। আজ আমার মনের কথা আমি তোমাকে সরাসরি বলতে চাই। কুক, যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমি যখন তোমাকে দেখেছি, তখন থেকেই আমার তোমার প্রতি কিছু ভালো লাগা কাজ করতো। প্রথমে আমি মনে করতাম যে হয়তো এটা শুধুই ভালো লাগা, কিন্তু যতই দিন যায় আর যতই আমি বড় হতে থাকি, তোমার প্রতি আমার ভালো লাগাগুলো আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। তুমি জানো ভালোবাসা কী জিনিস সেটা আমি আগে বুঝতাম না। আমি ভাবতাম হয়তো তুমি অনেক মেধাবী, অনেক হ্যান্ডসাম, এবং কলেজের প্রত্যেকটা মেয়ের মতো তুমি আমার ক্রাশ, তাই হয়তো তোমাকে আমার ভালো লাগে। কিন্তু যখন তুমি 2 দিন একটানা কলেজে আসো নাই আর আমি তোমাকে দেখতে পারি নাই, তখন আমার ভেতরে অনেক যন্ত্রণা হচ্ছিল, আমার বুকের ভিতরে অনেক ব্যথা করছিল, আমার অস্থির অস্থির লাগছিল। সেদিন আমি বুঝতে পেরেছি এটা শুধু ভালো লাগা না, এটা ভালোবাসা। আর তখন আমি বুঝলাম আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে আমি নিজে থেকে নিজেকে প্রমাণ করার জন্য আমি নিজে থেকে নিজে ইচ্ছা করে 2 দিন কলেজে আসি নাই। ইচ্ছা করেই আমি 2 দিন বাড়িতেই ছিলাম, আর সেই 2 দিন আমার কাটছিলই না। আমার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড এক একটা বছরের মতো, এক একটা যুগের মতো লাগছিল। আমি তোমাকে দেখার জন্য ছটফট করছিলাম। আমি না ঠিক মতো খেতে পারছিলাম, না ঠিক মতো ঘুমাতে পারছিলাম। আমার কারোর সাথেই কথা বলতে ভালো লাগছিল না। সেদিন আমি কনফার্ম হলাম আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমার জীবনে বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন। কুক, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমার তোমাকে চাই। কুক, I love you so much. কুকি অবাক হয়ে ভিয়ের কথাগুলো শুনছিল। ভিও কুকির মুখের দিকে তাকিয়েছিল। কুকি কিছু বলছে না দেখে ভি কুকিকে আবারও বলল, I love you, Cook. Do you love me? কুকি আশ্চর্য হয়ে ভিয়ের মুখের দিকে তাকিয়ে বলল, ভি আবারও কুকিকে বলল, কুকি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? কুকি তখন আবারও বলল, ভি আর একটা সেকেন্ডও দেরি করলো না, সে সাথে সাথেই কুকিকে জড়িয়ে ধরল। কুকি পুরোই অবাক হয়ে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে তো ভিকে ভালোবাসে না। সে তো ভিয়ের কথায় আশ্চর্য হয়েই বলেছে, আর ভি কুকির কে হ্যাঁ মনে করেছে এবং তাকে জড়িয়ে ধরেছে। ভি তার ভালোবাসার মানুষের কাছ থেকে হ্যাঁ শুনতে চেয়েছিল, তাই ভালোবাসার মানুষের মুখ থেকে শব্দটাকেই হ্যাঁ মনে করে তার কথা না বুঝে না শুনে তাকে জড়িয়ে ধরে। খোলা আকাশের নিচে খালি মাঠের মধ্যে ভিয়ের এই ধরনের আচরণে কুকি খুব রেগে যায়, এবং রেগে গিয়ে কুকি যখন ভিকে নিজের থেকে সরিয়ে ধাক্কা দিতে যাবে, তখন দেখে ভি নিজে থেকেই কুকিকে ছেড়ে দেয় এবং কুকির দিকে তাকিয়ে বলে, কুকি, I want to kiss you live. কথাটি বলেই তে আর 1 সেকেন্ডও দেরি করে না, জংকুকের গাল 2 হাত দিয়ে ধরে তাকে করতে শুরু করে। ভির আশেপাশের কোনো কিছুই খেয়াল ছিল না, সে তো কুকির ঠোঁট নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। কলেজের সবাই দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিল। কুকি এই কলেজের ফেমাস বয়, সকল মেয়েরা ওর জন্য পাগল ছিল। মেয়েরা এই সমস্ত কিছু দেখে আর সহ্য করতে না পেরে সবাই একসাথে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথেই ভি কুকির ঠোঁট ছেড়ে দেয়। কুকি তের এই সব আচরণে ভীষণভাবে রেগে গিয়েছিল। রাগে কুকির চোখ মুখ সব লাল হয়ে গিয়েছিল, কিন্তু ভি এগুলো খেয়ালই করছিল না, সে তো তার ভালোবাসায় ডুবেছিল। তারপর কুকি যখন ভিকে কিছু বলার জন্য মুখ খুলতে চায়, তখন ভি কুকির মুখে আঙুল দেয় এবং তাকে থামিয়ে দেয়। তারপর ভি তার চুলের খোপা থেকে একটা লাল টকটকে তাজা গোলাপ ফুল বের করে আর সেটা কুকির হাতে দেয় এবং Happy Valentine's Day, Cook, and I love you so much. এখন কলেজের ভিতরে যে লাভ বার্ডগুলা ছিল জোড়ায় জোড়ায়, তারা সবাই আনন্দে হাততালি দিতে শুরু করে, এবং সেই মুহূর্তে ভি তার সেন্সে ফিরে আসে যে এতক্ষণ ধরে সে কী করছিল। তার ভিতরে তো এতটুকু সেন্সই ছিল না যে সে খোলা আকাশের নিচে খালি মাঠে, কলেজ মাঠে এই সব কুকিকে বলছিল আর এই সমস্ত কিছু কুকির সাথে করছিল। সে যখন এটা রিয়েলাইজ করে যে আশেপাশে সবাই তাকে দেখছে, সে খুব লজ্জা পেয়ে যায় এবং লজ্জায় একটা দৌড় দিয়ে ওখান থেকে চলে যায়। আর কুকি ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে ভিকে কিছুই বলতে পারলো না যে সে ভিকে ভালোবাসে না। এই কথাটা সে ভিকে বলতে পারলো না, কারণ ভি তাকে বলার কোনো সুযোগই দেয় নাই।
ভি তাকে প্রপোজ করে এবং খুশি হয়ে ভির যা ইচ্ছা তাই করে ওখান থেকে চলে গেল। জিমিনা মাঠের এক পাশে দাঁড়িয়ে ছিল আর এই সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছিল। ভি দৌড়ে আসে এবং জিমিনাকে জড়িয়ে ধরে। ভি আজ অনেক খুশি ছিল, জিমিনও অনেক খুশি ছিল, কিন্তু জিমিন কুকির মুখের দিকে তাকিয়ে যখন দেখতে পারল কুকি একটুও খুশি না এবং কুকির ফেসে বোঝা যাচ্ছে সে পুরোপুরি এই ঘটনাতে আপসেট হয়ে গেছে, তখন জিমিনা একটু টেনশনে পড়ে যায়। ভি তো কুকিকে প্রপোজ করেছে কিন্তু কুকিকে হ্যাঁ বলেছে, সে এখন এটা নিয়ে অনেক কনফিউজ ছিল, কিন্তু সে কিছুতেই ভিকে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছিল না, কারণ ভি এর এই খুশিটা সে নষ্ট করতে চাচ্ছিল না। তারপর ভি আর জিমিনা ওখান থেকে চলে যায়। কুকি কলেজের মাঝখানেই মাঠে দাঁড়িয়েছিল, সে মাথা নিচু করে ভাবছিল কি হয়ে গেল তার সাথে। আশেপাশে সবাই কুকির দিকে তাকিয়ে দেখছিল আর তাদের মন মতো কথা বানিয়ে বানিয়ে বলছিল। তখন কুকি অনেক রেগে যায় এবং রেগে গিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। ভি আর জিমিন কলেজ থেকে বের হয়ে রিক্সার জন্য ওয়েট করছিল। হঠাৎ করেই জিমিনের মোবাইলে একটা কল আসে। জিমিন মোবাইলটা হাতে নিয়ে দেখে ওর আম্মু ফোন করেছে। জিমিন তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে এবং কথা বলতে শুরু করে। জিমিনের আম্মু জিমিনকে বলছিল, জিমিন কোথায় তুমি, এখনও বাসায় আসো নাই কেন? আম্মু আমি এখনই আসছি, আসলে রিক্সার জন্য অপেক্ষা করছি, রিক্সা পেলে আমি তেকে ওর বাসায় ড্রপ করে দিয়ে সঙ্গে সঙ্গে বাসায় চলে আসব। তখন জিমিনের আম্মু জিমিনকে বলে, না তেকে ড্রপ করতে হবে না, তুমি তেকে আমাদের বাসায় নিয়ে আসো আর তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। জিমিন ফোনটা কাট করে এবং তাড়াতাড়ি করে ভিকে নিয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে কুকি কলেজে ঘটে যাওয়া ঘটনাতে ভীষণ রেগে যায় এবং রেগে সে সোজা তার বাসায় চলে আসে। বাসায় এসে দরজাতে দাঁড়িয়ে বারবার কলিং বেল বাজাতে শুরু করে। এমনিতেই মেজাজটা গরম, তার উপরে আবার দরজাও খুলছে না। দরজার বাইরে অনেক সময় দাঁড়িয়ে বারে বারে কলিং বেল চাপছিল। ভিতরে জিন কিচেনে রান্না করছিল। কুকি যখন কলিং বেল বাজায় ঠিক তখনই প্রেসার কুকারের সিটি বেজে ওঠে, যার কারণে জিন কলিং বেলের শব্দ শুনতেই পারে নাই। হঠাৎ করে কুকি রেগে গিয়ে দরজায় লাথি মারে। দরজার লাথির সাথে সাথে পুরো বাড়িতে প্রতিধ্বনি হয় আর জিন চমকে যায়। তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে, দরজা খুলতেই দেখে কুকি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তখন জিন বুঝতে পারে তার ছেলে অনেক রেগে গেছে এবং অনেক সময় ধরেই হয়তো দরজার সামনে দাঁড়িয়ে আছে। জিন জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, এত রেগে আছিস কেন? তখন কুকি ঘরের ভেতরে ঢোকে এবং তার মাকে উদ্দেশ্য করে বলে, এই দেশ আর এই বাড়ি দোনোটাই আমার থাকার জন্য অযোগ্য হয়ে গেছে। আমি যত দ্রুত সম্ভব এই দেশ আর এই বাড়ির মানুষগুলো সবাইকে ছেড়ে ভাইয়ার কাছে চলে যাব। কথাটি বলে কুকি ওর নিজের রুমে চলে যায়। কুকি রুমে গিয়ে দরজাটা অনেক জোরে আওয়াজ করে বন্ধ করে দেয়। জিন চমকে ওঠে দরজার শব্দ শুনে। তখন জিন আর কিছুই চিন্তা করতে পারে না, সে লিভিং রুমের সোফাতেই বসে পড়ে। কুকি রুমের ভিতরে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায় এবং শাওয়ার নিচে দাঁড়িয়ে শাওয়ার ওপেন করে দেয়। এভাবে 1 ঘন্টা সে শাওয়ার নেয় এবং শাওয়ার নিয়ে যখন সে রুমে আসে এবং ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন নিজের মুখের দিকে তাকায়, তখন হঠাৎ করেই তার চোখ তার ঠোঁটের উপরে পড়ে। জঙ্কুক নিজের ঠোঁটে হাত দেয় এবং সঙ্গে সঙ্গে ভি তাকে কিস করেছে সেটা মনে পড়ে যায়। হঠাৎ করেই কুকির মনের ভিতরে অন্যরকম ফিল হতে শুরু করে। তার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে পড়ে, এর ভিতরে আর শরীরে অজানা অনুভূতি কাজ করতে শুরু করে। জীবনে প্রথমবার কোনো মেয়ে তাকে স্পর্শ করেছে, তাও আবার এতটা গভীরভাবে। সে বুঝতে পারছিল না তার অনুভূতিটা কেমন হওয়া দরকার। তো যাই হোক, ছেলে মানুষ তো মেয়ে মানুষের স্পর্শ পেলে তাদের ভেতরে একটু অন্যরকম ঝড়ই ওঠে, আর জঙ্কুকের মধ্যেও সেটাই উঠেছিল। জঙ্কুক নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আর এই সমস্ত কিছু ভুলে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে এবং রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে ওর মা ডাইনিং টেবিলে খাবার সার্ভ করছে। জিনকে খাবার সার্ভ করতে দেখে জঙ্কুক সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসে। জিন জঙ্কুককে ডাইনিং টেবিলে চেয়ারে বসতে দেখে জঙ্কুকের সামনে খাবার সার্ভ করে, কিন্তু জঙ্কুক কোনো খাবারই খাচ্ছিল না, সে হাতে মোবাইল নিয়ে যাচ্ছিল। তখন জিন জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, এই দেশ তোর থাকার উপযুক্ত না, এই বাড়িও তোর থাকার উপযুক্ত না, এই মানুষগুলোর সাথেও তুই থাকতে পারছিস না। এখন কি খাওয়া বন্ধ করে দিবি? যদি খাবার না খাস তাহলে তো মরেই যাবি, আর বিদেশ যেতে যেতে অনেক দিন সময় লাগবে, অতদিন না খেয়ে থাকতে পারবি? তখন মার কথা শুনে জঙ্কুক হাত থেকে মোবাইলটা রাখে এবং খাবার খাওয়া শুরু করে। খাবার শেষ করে জঙ্কুক উঠে দাঁড়ায় আর তার মাকে উদ্দেশ্য করে বলে, বাবা কোথায় মা? আমার বাবার সাথে অনেক দরকারি কথা আছে, আমি আর এখানে থাকতে চাই না, আমি ভাইয়ার কাছে চলে যেতে চাই। কোথাও যাওয়া হচ্ছে না তোমার, তুমি কোথাও যাবে না। আর রইল তোমার ভাইয়ার কথা, তোমার ভাইয়া নেক্সট উইকে নিজেই দেশে ফিরে আসছে, তো তোমার ভাইয়াই যখন চলে আসবে তখন তুমি আর কোথায় যাবে?
বাসায় ঢুকতে ঢুকতে কথাগুলো বলে উঠল জঙ্কুককে উদ্দেশ্য করে। জঙ্কুক আরেমের কথাটা শোনার সঙ্গে সঙ্গে অনেক আশ্চর্য হয়ে যায় এবং কৌতূহলী কণ্ঠে আরেমকে জিজ্ঞাসা করতে শুরু করে, কেন বাবা, ভাইয়ার তো এখন আসার কথা না, তাহলে ভাইয়া হঠাৎ করে এত তাড়াতাড়ি কেন ফিরে আসছে? যখন তোমার ভাইয়া ফিরে আসবে তখন জানতে পারবে। এখন এটা নিয়ে তোমার এত ভাবতে হবে না। তুমি তোমার নিজের কাজে মনোযোগ দাও, নিজের পড়াশোনায় মনোযোগ দাও। আর এখন যাও এখান থেকে, আমার তোমার মার সাথে কিছু কথা আছে। জঙ্কুক তার বাবার কথা মতো সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়। জঙ্কুক ওখান থেকে চলে যাওয়ার সাথে সাথে আরেম সোফা থেকে উঠে জিনের কাছে যায় এবং জিনের হাত ধরে বলে, আমার বউটা সারাদিন একা এই হাত দুটো দিয়ে কত কাজই না করে। বউ, তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই আমি জোড়ায় জোড়ায় হাত নিয়ে আসবো তোমাকে সাহায্য করার জন্য। তখন জিন আরেমকে বলে, ঠিক তো, তুমি সব ব্যবস্থা করে এসেছো তো? তখন আরেম বলে, ইয়েস ওয়াইফ, আমি সব ব্যবস্থা করে এসেছি, চিন্তার কোনো কারণ নেই। পরের দিন কলেজে ক্লাস শেষ করে টিফিন টাইমে জঙ্কুক যখন ক্যান্টিনে বসেছিল, হঠাৎ করে কেউ পেছন দিক দিয়ে এসে জঙ্কুককে জড়িয়ে ধরে এবং জঙ্কুকের ঘাড়ে যে তিলটা আছে সেই তিলে একটা সফট কিস করে। জঙ্কুক হঠাৎ করে এই রকম স্পর্শ পেয়ে শরীরটা একটা ঝাড়া দেয় এবং যে তাকে পেছন দিক দিয়ে ধরেছিল তাকে একটু সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে জঙ্কুক চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং পিছনে ফিরে দেখে সে আর কেউই না, ভি দাঁড়িয়ে আছে জঙ্কুকের সামনে। জঙ্কুক ভি এর মুখের দিকে তাকিয়ে দেখে তার মুখে একটা বিগ স্মাইল। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে সে হাসছে। তার হাতে একটা বানানা মিল্কের বোতল। বানানা মিল্কের বোতলটা ভি জঙ্কুকের দিকে বাড়ায় এবং ওটা তাকে নিতে বলে, কিন্তু জঙ্কুক ভি এর মুখের দিকে তাকিয়েছিল খুব বিরক্তি ভাব নিয়ে। তখন ভি জঙ্কুককে বলে, I miss you, love. Do you miss me? জঙ্কুক তো অবাক হয়ে ভির মুখের দিকে তাকিয়ে ওর কথা শুনছিল। জঙ্কুকের মুখে কোনো ভাষাই আসছিল না যে সে কি বলবে, কিছুই বুঝতে পারছিল না। ব্যাপার লাভ, তোমাকে আমাকে বলার কিছুই নাই। কালকে আমি চলে গেলাম, তুমি আমাকে একটা ফোনও করলে না, আমার নাম্বারটাও নিলে না। আর আজ আমি যখন এসে নিজে থেকে তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কোনো কথাই বলছো না। আমাকে দেখে কি তোমার মুখের ভাষা হারিয়ে যায় না? প্লিজ আমার সাথে একটু কথা বলো। আমি তোমার সাথে কথা বলার জন্য, তোমার কথা শোনার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। জঙ্কুক কি বলবে কিছুই বুঝতে পারছিল না। ও শুধু তের দিকে তাকিয়েছিল আর চুপ করেছিল। ও অনেক কিছুই বলতে চাচ্ছিল কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছিল না। তখন ভি আবারও জঙ্কুককে বলে, আচ্ছা ঠিক আছে লাভ, তোমার আমার সাথে কথা বলতে হবে না, কিন্তু আমার আনা এই বানানা মিল্কটা তুমি একটু খাও। আমি নিজের হাতে তোমার জন্য বানিয়েছি, অনেক ভালোবাসা নিয়ে এটা আমি শুধু তোমার জন্য বানিয়েছি। তুমি একটু টেস্ট করে বলো না কেমন হয়েছে। ভি এত সুইট করে আর এত ভালোবাসার সাথে বানানা মিল্কটা জঙ্কুককে খেতে বলছিল যে জঙ্কুক আর না করতে পারে না। তাছাড়া বানানা মিল্ক তার অনেক ফেভারিট। জঙ্কুক সঙ্গে সঙ্গেই বোতল খুলে এবং বানানা মিল্ক খাওয়া শুরু করে। একবারেই এক বোতল বানানা মিল্ক জঙ্কুক একাই খেয়ে ফেলে। ভি তো ভীষণ খুশি হয় এটা দেখে যে জঙ্কুক পুরো বানানা মিল্কটা খেয়ে শেষ করে ফেলেছে। তখন জঙ্কুক বানানা মিল্কের বোতলটা ভিয়ের দিকে বাড়ায়। তখন ভি হাত থেকে বানানা মিল্কের খালি বোতলটা নেয় এবং ওটা তার ব্যাগে রেখে দেয়। ভি জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে জঙ্কুকের ঠোঁটের কোণায় বানানা মিল্ক ভরে আছে। ভি এটা দেখতে পেয়ে একটা হালকা স্মাইল দেয় এবং আস্তে আস্তে জঙ্কুকের দিকে আগায়। জঙ্কুক তো আশ্চর্য হয়ে ভির মুখের দিকে তাকিয়ে আছে যে ও কেন ওর দিকে আগাচ্ছে। জঙ্কুকের হার্টবিট ফাস্ট হতে শুরু করে। ভি এক পা দুপা করে জঙ্কুকের পুরোপুরি কাছে গিয়ে চলে যায় এবং জঙ্কুকের মাথার চুলের ভিতরে হাত ঢুকিয়ে জঙ্কুকের মুখটা ভিয়ের কাছে নিয়ে আসে এবং নিজের ওড়না দিয়ে জঙ্কুকের ঠোঁটটা ভালো করে ক্লিন করে দেয়। তারপর জঙ্কুকের ঠোঁটে একটা করে দেয়। ভি 2 মিনিট একভাবে জঙ্কুকের ঠোঁটে করছিল। ক্যান্টিনে অনেক মানুষ ছিল, সবাই দেখছিল, কিন্তু তাতে ভিয়ের কিছুই যায় আসে না। সে শুধু জঙ্কুকের ঠোঁটের উপরেই পুরো ফোকাসটাই করছিল। জঙ্কুকও কিছুই বলতে পারছিল না, কিছু করতেও পারছিল না। আসলে ভি কাছে আসলে জঙ্কুকের মন মানসিকতা আর জঙ্কুকের ভেতরের বোধ বুদ্ধি সমস্তটাই উল্টাপাল্টা হয়ে যায়। সে কী করবে বুঝতে পারছিল না। তখন এভাবেই অনেক সময় কিস করার পর ভি জঙ্কুকের ঠোঁট ছাড়ে এবং জঙ্কুককে বলে, কুক, কি হয়েছে তোমার? আমি এত সময় ধরে তোমাকে কিস করলাম, কিন্তু তুমি আমাকে কিস ব্যাক করলে না। কোনো সমস্যা কুক? প্লিজ আমাকে বলো। জঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই ওখানে জিমিন চলে আসে আর ভিয়ের হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায় আর বলতে শুরু করে, তাড়াতাড়ি চল, ক্লাসে ম্যাডাম চলে আসবে, আমাদেরকে না দেখতে পারলে বকা দিবে। এখন ভি পেছনে ফিরে এবং জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আই মিস ইউ কুক, আই লাভ ইউ সো মাচ। কুক, আমি কিন্তু
তো রাতের বেলা তোমাকে কল করব, তুমি ফোন রিসিভ করো। তারপরে জিমিন কলেজ শেষ করে এবং যার তার বাসায় চলে যায়। রাতের বেলা জিমিন মোবাইল নিয়ে বসে আছে এবং মিটমিট করে হাসছে। জিমিনের অনেক হাসি পাচ্ছে, আবার অনেক ভয়ও পাচ্ছে। জিমিন মোবাইলটা হাতে নিয়ে এই যে বসে আছে, সে মোবাইলের দিকে তাকিয়ে শুধু হেসেই যাচ্ছে। তখন জিমিনের মা জিমিনের রুমে আসে। জিমিনের আম্মু মিসেস পার্ক জিমিনের মুখের দিকে তাকায়। সে মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে যায় তার মেয়ের কাণ্ড দেখে। মোবাইলের স্ক্রিন অফ, মোবাইলে কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও জিমিন মোবাইলের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ করেই মিসেস পার্ক জিমিনকে বলে, কি হয়েছে মা, তোর মাথা ঠিক আছে? মোবাইল তো অফ, তুই মোবাইলের দিকে তাকিয়ে কি দেখে হাসছিস? কথাটি শুনেই জিমিন চমকে যায় এবং ওর মার দিকে তাকায়। তখন জিমিন ওর আম্মুকে বলে, হ্যাঁ হ্যাঁ কি আম্মু? না না না, কিছু দেখছি না, আমি এভাবেই বসেছিলাম। আসলে আমি একটা জিনিস চিন্তা করছিলাম তো আম্মু, সেজন্য। জিমিন, আমি তোর মা, আমাকে বোকা বানানো এত সহজ কথা না। আমি সব বুঝতে পারি জিমিন। আর হ্যাঁ, তোর যদি কথা বলতে খুব ইচ্ছেই হয় তুই কথা বলতেই পারিস। উঠবি হাজবেন্ডের সাথে কথা বললে তো কোনো অসুবিধা নাই। তাছাড়া কথা বললে দুজনের মধ্যেকার দূরত্বটা কমবে এবং দুজন দুজনকে জানতে পারবি, বুঝতে পারবি একে অপরকে। এভাবে বন্ধ মোবাইল নিয়ে যদি বসে বসে হাসিস তাহলে কেউ দেখলে ভাববে তোকে ভূতে ধরেছে। কথাটি শেষ করেই মিসেস পার্ক রুম থেকে বের হয়ে চলে যায়। তখন জিমিন ওর মার কথা মতো মোবাইল অন করে আর একটা নাম্বারে কল ঢোকায়। ফোনটা বেজে যাচ্ছে কিন্তু কেউই রিসিভ করছে না। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে যায়। জিমিনের মনটা ছোট হয়ে যায়। তারপরে সে আবারও কল ঢোকায়। কল দেওয়ার পরে এবারও ফোনটা বেজেই যাচ্ছে। যখনই ফোনটা জিমিন নিজে থেকে কাট করে দিবে ঠিক তখনই কেউই মোবাইলের ওপাশ থেকে, হ্যালো, কে বলছেন? জিমিন এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে মোবাইলটা কাট করে দেয় এবং তাড়াতাড়ি করে হাত থেকে মোবাইলটা বিছানাতে রেখে দেয়। অন্যদিকে ভি জংকুককে ফোন করেই যাচ্ছে আর জংকুকের ফোন বেজেই যাচ্ছে। জংকুক হাতে নিয়ে ফোন বসে আছে, তারপরে রিসিভ করছে না। আর ভি পাগলের মতো জংকুককে ফোন করেই যাচ্ছে। এভাবে 8 থেকে 10 বার ফোন করার পরে জংকুক ভাবলো যে সে ফোনটা রিসিভ করবে এবং ভিকে বলে দিবে যে সে তাকে ভালোবাসে না। জংকুক এটা ভাবতে ভাবতেই মোবাইলে একটা মেসেজ আসে। জংকুক মেসেজটা ওপেন করে এবং দেখতে পায় কি তাকে মেসেজ করেছে এবং মেসেজের মধ্যে অনেকগুলা কিসের ইমোজি পাঠিয়েছে। এটা দেখে জংকুকের চোখ তো বড় বড় হয়ে যায়। জংকুক বলতে লাগে, ও গড, আমি এটা কেমন মেয়ের পাল্লায় পড়লাম যে আমাকে বাস্তবেও কিস করে আর এখন মোবাইলেও কিস পাঠাচ্ছে। ভি এর দেওয়া মেসেজটা দেখে জংকুক কিছুক্ষণ আগে নেওয়া ডিসিশনটা ভুলেই যায়। সে ভুলে গিয়েছিল কিছুক্ষণ আগে সে ডিসিশন নিয়েছিল যে ভি এর ফোন রিসিভ করে তাকে সম্পূর্ণ ঘটনাটা বলে দিবে যে সে ওই দিন তার প্রপোজালে রাজি হয় নাই, সে তাকে ভালোবাসে না। অন্যদিকে জিমিনের মোবাইলে বারবার কল আসছিল কিন্তু জিমিন ভয়ে কল রিসিভ করছিল না, কারণ কিছুক্ষণ আগে মোবাইলের ও পাশের কণ্ঠটা শুনে জিমিন অনেক ভয় পেয়ে যায়। সে কারণে সে এখন আর ফোন রিসিভ করতেই চাচ্ছিল না। হঠাৎ করে জিমিনের রুমের ল্যান্ডলাইনেও কল আসতে শুরু করে। তখন জিমিন চমকে যায়। জিমিন তাকিয়ে দেখে ফোন আর ল্যান্ডলাইন একসাথে রিং হচ্ছে। জিমিন তখন ভাবছে এত রাতে ল্যান্ডলাইনে কে ফোন দিচ্ছে। তখন হঠাৎ করেই জিমিন মনে করে যে হয়তো তে ওর মোবাইলটা বিজি পেয়ে ল্যান্ডলাইনে ফোন দিচ্ছে, কারণ ল্যান্ডলাইন নাম্বার তের কাছে ছাড়া বাইরের আর কারো কাছেই ছিল না। তখন জিমিন তাড়াতাড়ি করে ল্যান্ডলাইনটা রিসিভ করে এবং কথা বলতে শুরু করে। জিমিন কথা বলার আগে জিমিনের আম্মু ফোনের ওপাশ থেকে বলে ওঠে, কি ব্যাপার জিমিন, তুমি এখনও ফোনটা রিসিভ করছো না কেন? আমি তোমার ফোন বাজার শব্দে ঘুমাতে পারছি না, তুমি ফোনটা রিসিভ করো আর ছেলেটার সাথে কথা বলো। এরকম করছো কেন মা? এরকম করলে কি ভালো দেখা যায়? ও কতবার ফোন দিয়েছে, তোমার একটা বার অন্তত ওর সাথে কথা বলা দরকার। জিমিন, আমি যেন দ্বিতীয়বার ফোনের রিং না শুনি আর আমি যেন কখনোই এটা জানতে না পারি যে তুমি ওর সাথে কথা বলো নাই। কথাটি বলেই জিমিনের আম্মু ফোনটা কেটে দেয়। তখন জিমিন মোবাইলটা হাতে নিয়ে বসে থাকে আর ভাবে যে নেক্সট টাইম যদি ফোন আসে তাহলে ও রিসিভ করবে এবং কথা বলবে। সঙ্গে সঙ্গেই মোবাইলটা আবারও রিং হতে শুরু করে। জিমিন মোবাইলটা রিসিভ করে এবং কথা বলতে শুরু করে। গাইস, এখন হয়তো আমরা ভাবছি জিমিন কার সাথে কথা বলবে আর কে বারে বারে ফোন দিচ্ছে। জিমিনের বাবার বন্ধু ছেলের সাথে মাত্র একদিনই হয়েছে জিমিনের বিয়ে ঠিক হয়েছে। জিমিন কোনো ছেলের সাথে কোনো রিলেশনশিপে নাই আর কাউকে ও ভালোবাসে না, তাই বাবার কথা মতো তার বন্ধু ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। জিমিনের হবু শ্বশুর জিমিনকে জিজ্ঞাসা করে যে সে এই বিয়েতে রাজি নাকি। তখন জিমিন তাকে উত্তর দেয়, আমার বাবা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়েতে রাজি আছি
আঙ্কেল, আমি এই বিয়েতে রাজি। তখন জিমিনের হবু শ্বশুর জিমিনের মাথায় হাত দিয়ে দোয়া করে, জিমিনের সাথে অনেক গল্প করে। তারপর সে যাওয়ার আগে জিমিনের মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয় এবং জিমিনের হাতে একটা কাগজ দেয় আর ওখান থেকে চলে যায়। জিমিন কাগজটা খুলে দেখে একটা নাম্বার, আর তার সাথে তার উডবি হাজবেন্ডের নামও লেখা আছে। জিমিন কাগজটা হাতে নিয়ে একটা স্মাইল দেয় আর সঙ্গে সঙ্গে ওর রুমে চলে যায়। গাইস, তোমরা যেটা ভাবছো সেটাই, জিমিনের উডবি হাজবেন্ডের নাম মিন ইয়ঙ্গি, আর সবাই তাকে সুগা বলেই ডাকে। আসলে সুগা ছোটবেলা থেকেই জিমিনকে পছন্দ করে, কিন্তু দূর থেকে কখনোই জিমিনের সামনে আসে নাই। সে দূর থেকেই জিমিনকে দেখতো আর মনে মনে তার মনের ঘরে জিমিনকে রানী বানানোর চিন্তা ভাবনা করতো। সুগা তো এখন আমেরিকাতে থাকে, সে এখন অনেক বড় বিজনেসম্যান। বাড়ি থেকে জিন প্রতিদিন সুগাকে ফোন করে আর একই কথা বলে, বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি একা বাসায় থাকতে পারি না, তোরা কেউই বাসায় থাকিস না, প্লিজ দয়া করে দেশে ফিরে আয় আর আমার জন্য লাল টুকটুকে একটা বোমা নিয়ে আয়, অন্ততপক্ষে বোমার সাথে সময় কাটালে আমার দিনটা কাটবে, দয়া করে আমার জন্য অন্ততপক্ষে এটুকু কর। বিগত একটা বছর ধরে জিন সুগাকে ফোন করে এই একই কথাই বলে যাচ্ছে, কিন্তু সুগা কোনো রেসপন্স করছিল না। তখন জিন রেগে গিয়ে আরেমের সাথে এই বিষয়ে কথা বলে আর অনেক রাগারাগি করে। তারপর আরেম রাজি হয় সুগার সাথে কথা বলতে। তারপর আরেম সুগাকে বিয়ের জন্য বলে। তখন এই সুযোগে সুগা আরেমকে সরাসরি জিমিনের কথা বলে, কারণ আমাদের স্যাভেজ সুগা সরাসরি কথা বলতে পছন্দ করে। সে সরাসরি তার বাবাকে বলে দিয়েছে বিয়ে করতে হলে জিমিনকেই করবে, আর কাউকে করবে না। তখন আরেম জিমিন সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারে এটা তো তার বন্ধুর মেয়ে, কলেজের বন্ধু, খুব ক্লোজ বন্ধু। তাই আরেম রাজি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই তার বন্ধুর সাথে কন্ট্রাক্ট করে এবং বিয়ের কথা বলে। জিমিনের বাবা বিয়েতে রাজি হয়ে যায় এবং ওদের বিয়েটা ঠিক করে ফেলে। এক সপ্তাহের মধ্যে সুগা দেশে আসবে, তার কিছুদিনের মধ্যেই ওদের বিয়ে। জিমিন মোবাইলটা হাতে নেয় এবং খুব সফটভাবে বলে হ্যালো। তখন মোবাইলের ওই পাশ থেকে সুগা জিমিনকে বলে ওঠে, মিন আমার ফোন ধরছিলে না কেন? আমি মিন না, আমি জিমিন, আপনি কি বলছেন? তুমি জিমিন, কিন্তু মিন হচ্ছে আমার দেওয়া আদুরে নাম, যেটা শুধু আমি তোমাকে ডাকবো, বুঝতে পেরেছো? এখন বলো আমাকে এতগুলো ফোন করতে হলো কেন? তুমি ফার্স্ট ফোনটা রিসিভ করলে না কেন? আসলে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আজ প্রথমবারই তো আমরা কথা বললাম, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকে অনেক বছর ধরে চিনেন আর আমরা রেগুলারই কথা বলি। ভালোবাসি তোমাকে অনেক মিন, এর জন্যই এভাবে কথা বলছি। আর তাছাড়া তুমি হয়তো আমাকে এখন চিনলে, কিন্তু আমি তোমাকে অনেক বছর ধরেই চিনি মিন, আমি তোমাকে অনেক বছর ধরে ফলো করি। আমি লাস্ট বার যখন ছুটিতে দেশে এসেছিলাম তখন আমি কুকির কলেজে গিয়েছিলাম কুকির সাথে দেখা করতে, তখন প্রথম আমি তোমাকে দেখেছিলাম। হয়তো তুমি তখন ক্লাস 7 কি 8 পড়তে। আমি প্রতিদিন জঙ্কুকের কলেজে যাওয়ার বাহানাতে তোমাকে দেখতে যেতাম আর তোমাকে দেখতাম দূর থেকে। তোমাকে দেখে আমার খুব ভালো লাগতো, আমার ইচ্ছে হতো তোমার কাছে গিয়ে আমার মনের কথাটা বলার, কিন্তু আমি কখনোই বলি নাই। আজ যখন আমি তোমাকে নিজের করে পাওয়ার লাইসেন্স পেয়ে গেছি, তাই আর লজ্জা কিসের? আজকে আমি তোমাকে সবটা বলতে চাই নিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি কি আমার মনের রানী হবা? অবশ্য এ কথার কোনো যুক্তিই হয় না, আমি অলরেডি তোমাকে আমার মনের রানী বানিয়ে নিয়েছি নিন। তুমি চাইলেও তুমি আমার মনের রানী, আর তুমি না চাইলেও তুমি আমার মনের রানী থাক। জিমিন অনেক লজ্জা পেয়ে যায় সুগার এই কথা শুনে। জিমিন সঙ্গে সঙ্গে সুগাকে বলে, দেখুন এখন অনেক দেরি হয়ে গেছে, আমি ফোন রেখে দিচ্ছি, আমার ঘুমাতে হবে। তারপর সুগা জিমিনকে বলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি লজ্জা পাচ্ছ, যত লজ্জা আছে মোবাইলের ভিতরে পেয়ে নাও, কারণ কাছে আসার পর আমি তোমার সমস্ত লজ্জা ভেঙে দেবো, আর যত ঘুমানোর প্রয়োজন সব একেবারেই ঘুমিয়ে নাও। আমি অনেক অপেক্ষা করেছি মিন তোমার জন্য, আর অপেক্ষা করতে পারছি না। কথাটি শোনার সাথে সাথে জিমিন প্রচুর লজ্জা পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মোবাইলটা কাট করে দেয়। অন্যদিকে কুকি মোবাইল হাতে নিয়ে বসে আছে। ভিয়ের দেওয়া মেসেজ দেখে সে হতভম্ব হয়ে গেছে, সে কি করবে কিছু বুঝতে পারছিল না। মেসেজটি পাঠানোর পর ভি আবারও কুকিকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কুকি কলটা রিসিভ করছে না। সে বুঝতে পারছে না রিসিভ করে সে কি কথা বলবে, কারণ সে তো কথাই বলে না। মোবাইলে আর একটা মেসেজ আসে। কুকি মেসেজ সিন করার সাথে সাথে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, কারণ স্পষ্টভাবে মোবাইলে মেসেজে লেখা ছিল, কুক তাড়াতাড়ি করে বাড়ির বাইরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। মেসেজটি দেখার সাথে সাথে কুকি আশ্চর্য হয়ে যায় যে এই মেয়ে এগুলা কি করছে, এত রাতে আমার বাড়ির বাইরে এই মেয়ে কি করছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই মেয়ের আচরণ দেখে। মেয়েটি অনেক প্রশ্রয় পেয়ে গেছে, এখন আমি সরাসরি গিয়ে ওকে বলে দেব আমি ওর সাথে কোনো প্রকার রিলেশন করতে চাই না। তখন কুকি বাড়ির বাইরে যায় এবং গিয়ে দেখে ভি দাঁড়িয়ে আছে। ভি একটা লাল রঙের ড্রেস পরে এসেছে, ঠোঁটে লাল টকটকা লিপস্টিক দেওয়া। ভি কুকির দিকে তাকিয়ে স্মাইল করছে। ভিকে অনেক সুন্দর লাগছে, চুলগুলো খোলা ছিল, হালকা বাতাসে চুলগুলো নড়ছিল। কুকি ভিকে দেখার সাথে সাথে ওর পা দুটো স্পটে আটকে যায়, ও আর আগাতে পারছিল না। ও তো ভেবে এসেছিল ভিকে সরাসরি রিজেক্ট করে দিবে আর বলে দিবে যে কোনো প্রকার রিলেশনশিপ করতে পারবে না। কিন্তু যখন ও ভিকে এটা বলতে চায়
কিন্তু তখনই ভি ওর চিন্তা ভাবনাগুলোকে পুরোপুরি এলোমেলো করে দেয়। ভি এর ইনোসেন্ট ফেসের দিকে তাকিয়ে কুকি সব ভুলে যায়। ভি এর সৌন্দর্য দেখে কুকির পা দুটো আটকে গিয়েছিল, পা দুটো যে আগাচ্ছিলই না। তখন ভি হঠাৎ করে এসে কুকির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং কুকিকে জড়িয়ে ধরে। কুকিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে এবং কুকির মাথায়, গালে, গলায় হাত দিয়ে দেখতে শুরু করে। তখন কুকি আশ্চর্য হয়ে ভি এর এই সমস্ত আচরণগুলো দেখছিল। কুক, আর ইউ ওকে কুক? তুমি ঠিক আছো? তোমার শরীর ঠিক আছে কুক? তুমি কথা বলছো না কেন আমার সাথে? একটা কথা অন্তত পক্ষে বলো, তোমার শরীর ঠিক আছে কুক? তখন কুকি চুপ করে শুধু ভিয়ের মুখের দিকে তাকিয়ে দেখছিল। ভি পরম যত্নে কুকির কেয়ার করছিল। কুকি সারা শরীরে হাত দিয়ে দেখছিল যে ও ঠিক আছে নাকি। ভিকে নিজের প্রতি এতটা কেয়ার করতে দেখে, এতটা চিন্তা করতে দেখে কুকি অনেক আশ্চর্য হয় এবং সে বলে, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। তখন ভি কুকিকে বলে, জান, তাহলে তুমি কেন আমার ফোন রিসিভ করছিলে না? কেন তুমি আমার টেক্সটের কোনো রিপ্লাই দিছিলে না? তুমি জানো আমি কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম তোমাকে নিয়ে। আমি হয়তো ভেবেছিলাম তোমার হয়তো ফেভার হয়েছে, তোমার হয়তো অনেক শরীর খারাপ, যে কারণে তুমি ফোন দেখছিলে না। আমি ভয়ে আর থাকতে পারছিলাম না বাসায়। আমি ছুটে এসেছি তোমাকে এক নজর দেখার জন্য। তুমি কেন একটা বার আমার ফোনটা রিসিভ করলে না বলো? কথাগুলো বলেই ভি অঝরে কান্না করছিল কুকিকে জড়িয়ে ধরে। কুকি তো হতবাক হয়ে এই কাণ্ডগুলো দেখছিল যে এই মেয়েটা কি করে। এই মেয়েটা তো পুরোপুরি পাগল আমার জন্য। আমি কি করব? আমি কি ওকে কখনোই বলতে পারবো না যে আমি ওকে পছন্দ করি না আর আমি ওর প্রপোজালে রাজিও হই নাই? জঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবছিল আর ভি ওকে জড়িয়ে ধরে কান্না করছিল। হঠাৎ করে জঙ্কুক ওর ঘাড়ে ভি এর ঠোঁটের স্পর্শ পায়। হঠাৎ করে ভি এর এইরকম আচরণে জঙ্কুকের ভেতরে অন্যরকম অনুভূতি হতে শুরু করে। জঙ্কুক একেবারে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিল। ভি জঙ্কুকের গলায় আস্তে আস্তে সফট শুরু করে। কিছুক্ষণ ভি ওভাবেই জঙ্কুকের গলায় আর ঘাটতে থাকে। তারপর ভি ওর মাথাটা উঁচু করে এবং জঙ্কুকের মুখটা শক্ত করে ধরে এবং জঙ্কুকের করতে শুরু করে। জঙ্কুক কিছুই বলছিল না, কিছুই করছিল না, ও শুধু ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিল। পুরো 5 মিনিট পর ভি জঙ্কুকের ঠোঁট ছাড়ে এবং জঙ্কুকের গাল দুটো তার হাত দিয়ে ধরে এবং জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, লাভ, ইউর লিপ টেস্ট ইজ সো গুড, সো ইয়ামি। আমি সারা জীবন তোমার লিপসের এই টেস্ট নিতে চাই। লাভ, তুমি যখন আমার ফোন রিসিভ করো নাই আর আমার মেসেজের রিপ্লাই দাও নাই, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। লাভ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কিছু হলে আমি মরেই যাব। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কথাটা বলেই ভি জঙ্কুকের হাতটা নিয়ে হৃদয়ের উপরে রাখে এবং জঙ্কুককে বলে, কুক, তুমি জানো আমার এই বুকের ভেতরে খুব ব্যথা করছিল যখন তুমি আমার ফোনটা রিসিভ করো নাই। কুক, দয়া করে আর কখনো এরকম করবে না। আমি ফোন দিলে আমার ফোনটা রিসিভ করো। কুক, আমার এই হৃদয়ে শুধু তোমার নাম লেখা। আমার এই হৃদয়ের প্রত্যেকটি স্পন্দন শুধু তোমার নামই নেয়। তুমি যদি আমার না হও তাহলে আমার এই হৃদয় স্পন্দন করা বন্ধ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমি মারা যাব। আমি তোমাকে ছাড়া আমার লাইফ কল্পনাই করতে পারি না। জঙ্কুক কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ভি পরে জঙ্কুকের হাত ছিল। অলরেডি জঙ্কুকের শরীর কাঁপাকাঁপি করা শুরু হয়ে গিয়েছিল। ভি নিজের হাত দিয়ে জঙ্কুকের হাতটার উপরে চেপে ধরেছিল আর কথাগুলো বলছিল। জঙ্কুকের হাতটা ভির শরীর করছিল। তখন জঙ্কুকের ভেতরটা কাঁপতে শুরু করে এবং অন্যরকম ফিল হতে শুরু করে। সঙ্গে সঙ্গে জঙ্কুক তার হাতটা সরিয়ে নেয় এবং ভিকে বলে, আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি তোমার ফোন রিসিভ করব আর মেসেজেরও রিপ্লাই দিব। ভি অনেক খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জঙ্কুকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ কুক, আই লাভ ইউ সো মাচ। কথাটি বলে জঙ্কুককে আবারও কিস করে দেয়। জঙ্কুক কিছুই করছিল না, চুপ করেছিল। তখন ভি জঙ্কুকে বলে, কুক, এনি প্রবলেম? জঙ্কুক ভি এর কথার কোনো উত্তর দেয় না। তখন ভি কিছুক্ষণ জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর জঙ্কুকের হাত দুটো ধরে এবং দু হাতে সফট কিস করে এবং জঙ্কুকে জড়িয়ে ধরে গুড নাইট উইশ করে এবং ওখান থেকে চলে যায়। আর এই সমস্ত কিছুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন দেখছিল। জিন তো পুরোই আশ্চর্য হয়ে যাচ্ছিল, তার ছেলে একটা মেয়ের সাথে বাড়ির সামনে দাঁড়িয়ে এই সমস্ত কি করছে। তখন জঙ্কুক যখন বাড়ির ভিতরে ঢুকে, জিন গিয়ে জঙ্কুকের সামনে দাঁড়ায় এবং জঙ্কুক ভয় পেয়ে যায় ওর মাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। জঙ্কুক তখন জিনকে জিজ্ঞাসা করে, কি কি হয়েছে আম্মু? তুমি হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন জিন জঙ্কুকের দিকে একটা অ্যাংরি লুক দিয়ে তাকায় আর যখনই জঙ্কুককে কিছু বলতে যাবে আরেম এসে পেছন দিক দিয়ে আটকে দেয়। ওকে, অনেক রাত হয়েছে, তুমি তোমার রুমে যাও এবং ঘুমিয়ে পড়ো। কথাটি শুনেই জঙ্কুক তাড়াতাড়ি ওর রুমে চলে যায়। তখন জিন খুব অ্যাংরি লুক দিয়ে আরেমের দিকে তাকায়। আরেম জিনের দিকে তাকায় এবং হাসতে শুরু করে। তখন জিন আরেমকে জিজ্ঞাসা করে, তুমি এভাবে কেন হাসছো আমার মুখের দিকে তাকিয়ে? আর তুমি কেন আমাকে কুকিকে কিছু বলতে দিলে না? তুমি কি দেখতে পারো নাই কুকি কি করছিল? তখন আরেম জিনকে বলে, জিনি, তুমি এত টেনশন কেন করো বলো তো? এত টেনশন তোমার স্বাস্থ্যের জন্য ভালো না। তখন জিন বলে, টেনশন করবো না মানেটা কি? আমার ছেলে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে এইসব করছিল আর আমি টেনশন করবো না? দুদিন পরে ওই মেয়ে আমার ঘরে এসে পড়বে আর তুমি বলছো আমাকে টেনশন না করতে? তখন আরেম জিনকে বলে, দুদিন পরে ওই মেয়ে তো আমার বাড়িতে আসবেই, সেটা তো আমি জানি, এর জন্যই তো টেনশন করতে না করছি। তখন জিন বলে, কি কি বলছো তুমি এসব? দুদিন পরে ওই মেয়ে আমার বাড়িতে আসবে?
ইয়েস, 2 দিন পরে ওই মেয়ে আমার বাড়িতে আসবে। আর তাছাড়া আমি তো তোমাকে বলেছি আমি সুগার সাথে জঙ্কুকের বিয়েও ঠিক করে এসেছি, একেবারে 2 ছেলের বিয়ে দিয়ে দিব। আর ওই মেয়েটা হচ্ছে আমার জঙ্কুকের হবু স্ত্রী। আর কিছুক্ষণ আগে আমি নিজেই আমার বাড়ির অ্যাড্রেসটা ওকে সেন্ড করেছিলাম, কারণ ও আমার কাছে অ্যাড্রেস চেয়ে মেসেজ করেছিল। বুঝতে পেরেছো? এখন তোমার আর কিছু ভাবতে হবে না, চলো এখন অনেক রাত হয়েছে, ঘুমাবো। কি বলছো তুমি এসব? আমি তোমাকে পাঠালাম সুগার বিয়ে ঠিক করার জন্য, আর তুমি ওখানে গিয়ে আমার কুকির জন্য মেয়ে ঠিক করে চলে এসেছো। কই, তুমি তো একটা বারের জন্য আমাকে এই কথাটা বলো নাই। জিনি, তুমি ভুলে গেলে কালই তো আমি তোমাকে বললাম আমি তোমাকে হেল্প করার জন্য জোড়ায় জোড়ায় হাত আনবো। জোড়ায় জোড়ায় হাত আনবে, এই কথা থেকে এটা বোঝা যায় যে তুমি আমার জন্য এক জোড়া বমি আসবে। তুমি আমাকে বুঝিয়ে বলোনি কেন? কিভাবে হলো, কখন হলো, কিভাবে করলে তুমি এটা? আমাকে একটা বারের জন্য জিজ্ঞাসা পর্যন্ত করার প্রয়োজন মনে করলে না। ওই দিন যখন আমি জিমিনকে দেখার জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম বিয়ের প্রস্তাব নিয়ে, তখন ওখানে আমার ছোটবেলার বন্ধু জিহবের সাথেও আমার দেখা হয়ে যায়। আমরা 3 বন্ধু মিলে অনেক গল্প করছিলাম, তখনই জিমিন আসে আর ওর সাথে বিয়েও আসে। বিয়েকে দেখে আমার খুব পছন্দ হয়। তারপরে আমি জানতে পারি ওটা আমার বন্ধু জিহবের মেয়ে। ওর কথাবার্তা চাল চলন খুব ভালো লাগছিল, খুব ভদ্র একটা মেয়ে। দেখে আমার খুব ভালো লেগে যায়, আর আমি সঙ্গে সঙ্গে কুকির জন্য ওর বিয়ের প্রস্তাব দিয়ে দিই। প্রথমে জিহব রাজি হচ্ছিল না, তারপরে আমি অনেক রিকোয়েস্ট করাতে জিহব রাজি হয় এবং বলে ওর মেয়ে যদি কুকিকে পছন্দ করে তাহলে ও রাজি, কারণ ওর একমাত্র মেয়ে, তাও মা মরা মেয়ে। কথাটা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। ওর মা নেই আর তোমার মেয়ে নেই, তাই আমি তোমাকে এক জোড়া মেয়ে এনে দেবো, এর জন্যই আমি এটা করেছিলাম। সবই তো বুঝতে পারলাম, কিন্তু এত রাতে ও আমার বাড়ির সামনে কি করছে? আর কুকি বা ওকে কিভাবে চিনে? আমি তো এটা বলতে পারবো না ও কুকিকে কিভাবে চিনে, কিন্তু কিছুক্ষণ আগে ও আমাকে ফোন করে এবং আমাদের বাড়ির অ্যাড্রেসটা চায়, তাই আমি সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা বাদ দাও, 2 দিন পরে ওদের বিয়ে হবে, কিভাবে চিনলো কি করলো না করলো ওটা আমাদের দেখার বিষয় না। চলো এখন আমরা যেয়ে ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। জঙ্কক রুমে গিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে আর বলতে শুরু করে, আল্লাহ, আমি বড় বাঁচা বেঁচে গেছি। আজ আম্মু যদি সব দেখে ফেলতো আর আমাকে এটা নিয়ে প্রশ্ন করতো, আমি কি উত্তর দিতাম? শুধুমাত্র ফোন রিসিভ করি নাই, মেসেজের রিপ্লাই দিই নাই, এর জন্য আমার বাড়ি তুলে এসে পড়েছি। আল্লাহ জানে সামনে আর আমার সাথে কি করে। ও গড, আমি এখন কি করব? আমি তো কিছু বলতেও পারছি না। তারপর জঙ্কক বিছানায় শুয়ে পড়ে এবং চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু জঙ্কক কিছুতেই ঘুমাতে পারছিল না। চোখ বন্ধ করলেই বিয়ের মুখটা ওর চোখে ভাসছিল আর ওর কানে বিয়ের কথাগুলো বারে বারে বেজে উঠছিল। ও কিছুতেই ঘুমাতে পারছিল না। ভি এত সুন্দর করে আর এত সুইট করে ওকে ওর ভালোবাসার কথাগুলো বলছিল, যেটা ওর কানে বেজেই যাচ্ছিল। জঙ্কক নিজের হাতের দিকে তাকায় আর ওই মুহূর্তের কথা মনে করে যে মুহূর্তে ওর হাতটা বিয়ের ছিল। ওই মুহূর্তে বিয়ের হার্টবিট খুব ফাস্ট ছিল আর জঙ্কক খুব স্পষ্টভাবে এটা অনুভব করেছিল। জঙ্কক এক হাত দিয়ে নিজের আর এক হাত ধরে এই কথাগুলোই ভাবছিল। অন্যদিকে ভি আজ অনেক খুশি। সে বিছানায় শুয়ে শুয়ে হাসছে আর বলছে, আমি খুব ভালো করে জানি কোক, তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমার লাভ প্রপোজালটা অ্যাকসেপ্টই করো নাই, কিন্তু কি করবো বলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই আমি তোমাকে এই কথাটি বলার সুযোগই দিই না কখনো। আমি আমার ভালোবাসা দিয়ে একদিন না একদিন ঠিকই তোমার মধ্যে ভালোবাসা তৈরি করে ফেলবো। আর এর জন্য যদি আমাকে স্বার্থপর হতে হয় তাহলে আমি স্বার্থপর হব। কিন্তু আমার এটা চিন্তা করে খুব আনন্দ হচ্ছে যে আমি যাকে ভালোবাসি আমার লাইফের ফার্স্ট বিয়ের প্রপোজালটা তার থেকে এসেছে। আমি অনেক খুশি কোক, আমি তোমাকে পাওয়ার পুরোপুরি লাইসেন্স পেয়ে গেছি। তুমি আমার কাছ থেকে কখনোই পালাতে পারবে না কোক, সেই সুযোগটা আমি তোমাকে কখনো দেবই না। আমি একদিন না একদিন তোমার মধ্যে আমার জন্য ভালোবাসার কথা বের করেই ছাড়বো। কোক, ভাবতেই আমার ভিতরটা অনেক উত্তেজিত হয়ে যায় যখন আমি তোমার রুমে তোমার জন্য বসে থাকবো আর তুমি আমার কাছে আসবে। ইস, সেই দিনটা কবে আসবে? আমার তো ঘুমই আসছে না। পরদিন সকালবেলা ভি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে এবং ফ্রেশ হয়ে কিচেনে যায়। কিচেনে গিয়ে দেখে ওর বাবা ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। তখন ভি ওর বাবাকে বলে, বাবা, আজকে আমি একটা জিনিস রান্না করতে চাই আর তুমি আমাকে হেল্প করবে। যেহেতু আমি রান্না পারি না, আমি চাই তুমি আমাকে হেল্প করো। তখন জিহব বিয়ের কথা মতো ভিকে রান্নার কাজে হেল্প করে। ভি রান্না করার পর ব্রেকফাস্ট করে এবং কলেজে চলে যায়। কলেজ গেটে যাওয়ার পর ভি দেখতে পায় জিমিন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভি, আজ তোর আসতে এত দেরি কেন হলো? আমি কখন থেকে তোর জন্য ওয়েট করছি আর তুই এত দেরি করে কলেজ আসলি। এখনই ক্লাস শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি চল। কথা বলতে বলতে জিমিন ভির হাতের দিকে তাকায় আর দেখতে পায় একটা বক্স। তখন জিমিন ভিকে বলে, ভি, এটা কি? এটার মধ্যে তুই কি নিয়ে এসেছিস? তুই কি তোর জন্য টিফিন নিয়ে এসেছিস? তুই তো টিফিন কখনোই আনিস না, আমরা তো ক্যান্টিনে খাই যা খাবার, আলাদা করে বাসা থেকে খাবার আনার কি দরকার? তখন ভি জিমিনকে বলে, এটা টিফিন না রে, এটা আমি আমার স্পেশাল মানুষের জন্য স্পেশালভাবে নিজের হাতে একটা জিনিস রান্না করে এনেছি, সেটা আমি তাকে খাওয়াবো। স্পেশাল মানুষ? তাহলে তো জঙ্কক কি হবে? জঙ্কক ছাড়া তোর লাইফে আর স্পেশাল কে? জিমিন, শুধু জঙ্কুক আমার লাইফে স্পেশাল না, আমার লাইফে তুইও অনেক স্পেশাল। তাছাড়া কয়দিন পর তুই আমার যা হবি, আমরা একসাথে এক বাড়িতে থাকবো। তুই একেবারে ঠিক কথা বলেছিস ভি। এই কথাটা যখন আমার মনে পড়ে তখন আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। আমরা সারা জীবন একসাথে এক বাড়িতে থাকবো। হ্যাঁ জিমিন, আর এটা সম্ভব হয়েছে তোর জন্য, তাই তো তুই আমার কাছে এতটা স্পেশাল। তুই যখন থেকে আমার লাইফে এসেছিস আমার লাইফের সব দুঃখগুলো মুছে গেছে। তোকে পেয়ে আমি অনেক খুশি। তুই আমার বেস্টি আছিস, বেস্টি থাকবি সারা জীবন।
আর ওই দিন যদি তুই আমাকে তোর সাথে তোদের বাড়িতে না নিতি তাহলে এটা হয়তো কখনোই ঘটতো না। আমি তোর সাথে তোদের বাড়িতে গিয়েছিলাম দেখেই তো আজ জঙ্কুককে আমি পেতে যাচ্ছি। সবটা তোর জন্য। তুই আমার জন্য অনেক লাকি। আই লাভ ইউ মাই বেস্টি। তারপর ওরা দুজন একসাথে ক্লাস করতে চলে যায়। ক্লাস শেষ করে ভি জিমিনকে বলে দিয়েছিল বাড়িতে চলে যেতে, কারণ ও জঙ্কুকের সাথে দেখা করতে যাবে। জিমিন তখন চলে যায়। ভি জঙ্কুকের কাছে যায়। জঙ্কুক কলেজ থেকে বের হয়ে গাড়ির কাছে যায় এবং গাড়ির ডোর আনলক করার সাথে সাথেই ভি গাড়ির ভিতরে উঠে বসে পড়ে। জঙ্কুক বুঝতে পারে না এটা কি হলো। জঙ্কুক ভির মুখের দিকে তাকায়, দেখে ভি ওর মুখের দিকে তাকিয়ে হাসছে। তখন জঙ্কুক ভিকে কিছু বলতেই যাবে, ঠিক ওই সময় ওর কাল রাতের কথা মনে পড়ে। কাল রাতের কথা মনে পড়ে জঙ্কুক চুপ করে কিছুক্ষণ ভিয়ের দিকে তাকিয়ে থাকে। আসলে কাল রাতে যখন ও ওর ফোন রিসিভ করছিল না এবং মেসেজের রিপ্লাই দিচ্ছিল না, তখন ভি যেটা করেছিল সেটা ভেবে জঙ্কুক চিন্তা করে এখন যদি গাড়ি থেকে নামিয়ে দেয়, কোনো উল্টাপাল্টা কিছু করে কিংবা পাবলিক প্লেসে জঙ্কুকের সাথে এমন কিছু করলো যেটা জঙ্কুকের পছন্দ হলো না, তখন জঙ্কুক আর ভিকে একটা কথাও বললো না। সে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। জঙ্কুক মনে মনে ভাবছে কিছু দূর গিয়ে নির্জন একটা জায়গা দেখে ওকে নেমে যেতে বলবো, তখন ও কিছু করলো মানুষ দেখবে না, হাসাহাসি করবে না। জঙ্কুক 5 মিনিট ধরে গাড়ি চালাচ্ছে আর নির্জন একটা জায়গা খুঁজছিল। ভি স্পষ্ট বুঝতে পারছিল জঙ্কুক কি করতে যাচ্ছে, কিন্তু ভি জঙ্কুককে কিছুতেই এটা করতে দিবে না। তাই ভি আগে জঙ্কুককে বলে, কুক, এখানেই গাড়িটা থামিয়ে দাও। জঙ্কুক গাড়িটা থামিয়ে দেয়, কারণ জঙ্কুক ভাবে হয়তো ভি এখন গাড়ি থেকে নেমে যাবে, ও বেঁচে গেল। কিন্তু জঙ্কুকের এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে দিল ভি। ভি গাড়ি থামানোর সাথে সাথে জঙ্কুকের কোলে উঠে বসে পড়লো এবং জঙ্কুকে জড়িয়ে ধরে জঙ্কুকের ঘাড়ে নাক ঘষতে থাকলো আর বলতে থাকলো, ওহ লাভ, ইউর বডি স্মেল ইজ সো সুইট। লাভ, আমি যখনই তোমাকে জড়িয়ে ধরি আর তোমার শরীরের এই গন্ধ নেই, আমার ভেতরে এক অজানা ঝড় উঠতে শুরু করে। তোমার এই শরীরের গন্ধ আমাকে পাগল করে দেয়। আমার নিজেকে মাতাল মাতাল মনে হয় আমি যখনই তোমার এই শরীরের গন্ধটা নেই। কাল রাতে যখন আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম তখন আমি আর বাসায় চেয়ে থাকতেই পারছিলাম না। আমার বারবার ইচ্ছে হচ্ছিল যে তোমাকে জড়িয়ে ধরে তোমার এই শরীরের গন্ধটা আরেকবার নেওয়ার জন্য। লাভ, তুমি জানো আমি যখন তোমাকে জড়িয়ে ধরি তখন আমার মনে হয় আমি পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গাতে আছি। তোমার বুক আমার জন্য পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান। লাভ, আমি তোমাকে কাল রাতের পর থেকে এখন পর্যন্ত অনেক মিস করেছিলাম, তাই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি তোমার গাড়িতে উঠে পড়েছি। লাভ, তুমি রাগ করেছো? প্লিজ তুমি রাগ করো না। আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারি না। আমি কি করবো বলো? জঙ্কুক তো একেবারে স্ট্যাচু হয়ে গেছে বিয়ের এইরকম বিহেভিয়ার দেখে। জঙ্কুক একটা ছেলে মানুষ, তার সাথে যখন একটা মেয়ে এইরকম আচরণ করবে অবশ্যই সে কিছুই বলতে পারবে না। এটা স্বাভাবিক, সকল ছেলের ক্ষেত্রে এটাই হওয়া উচিত। তাই জঙ্কুক ও ভিকে কিছুই বলতে পারছিল না। জঙ্কুক আস্তে আস্তে বিয়ের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। আসলে বিয়ের প্রতি না, বিয়ে ওর কাছে আসে, ওকে টাচ করে। বিয়ের এই ছোঁয়ার প্রতি, বিয়ের এই কিস, বিয়ের জড়িয়ে ধরা, এই সমস্ত কিছুর প্রতি জঙ্কুক একটু একটু করে আকৃষ্ট হতে শুরু করেছিল। ও এটাকে উপভোগ করতে শুরু করেছিল। কিন্তু জঙ্কুকের মনে এখন পর্যন্ত বিয়ের জন্য ভালোবাসাটা তৈরি হচ্ছিল না। কি হচ্ছিল সেটা জঙ্কুক নিজেও বুঝতে পারছিল না। ঘৃণাও ছিল না। যদি ঘৃণা থাকতো তাহলে এত সহজে কোনো মেয়ে ওকে টাচ করতে পারতো না, ও ধাক্কা মেরে সরিয়ে দিত। আসলে ও ওর ফিলিংসটাই বুঝতে পারছিল না। কিছু সময় কেটে যাওয়ার পর ভি জঙ্কুকের ঘাড় থেকে তার মুখটা উপরে ওঠায় এবং 2 হাত দিয়ে জঙ্কুকের 2 গাল ধরে এবং তার মুখের দিকে ঘোরায়। তারপর ভি জঙ্কুককে বলে, আই লাভ ইউ। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ কুক। ডু ইউ লাভ মি? এর কথাটা শোনার সাথে সাথে জঙ্কুক চমকে যায়। সে এখন কি বলবে সে বুঝতে পারছিল না। কিন্তু হঠাৎই ভি অনুভব করে ওর কোমরটা জঙ্কুক শক্ত করে ধরে আছে। তখন মনে মনে ভি অনেক খুশি হয়ে যায়, কারণ জঙ্কুক ওর কোমরটা ধরেছিল আর এটা এই প্রথমবার ছিল জঙ্কুক নিজে থেকে ভিকে টাচ করেছে। আসলে ভি যখন জঙ্কুককে তার ভালোবাসার কথাটা বলে এবং জঙ্কুকের মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে চায়, তখন জঙ্কুক কিছুটা আপসেট হয়ে যায় আর মনের অজান্তেই ভি এর কোমরটা শক্ত করে ধরে ফেলে। ভি এতটা খুশি হয়ে যায় জঙ্কুকের ছোঁয়া পেয়ে যে সঙ্গে সঙ্গে জঙ্কুকে করে দেয়। জঙ্কুক যখনই তার ঠোঁটে স্পর্শ পায় সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে ভিয়ের কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে। ভি এতে অনেক খুশি হয়ে যায় আর এখানে জঙ্কুকের ঠোঁটে থাকে। জঙ্কুক করছিল না, কিন্তু 2 হাত দিয়ে ভিয়ের কোমরটা শক্ত করে চেপে ধরে রেখেছিল, যেন ও হাতটা সরালে ভি চলে যাবে। আর ও ভিকে যেতে দিতে চাচ্ছিল না, তাই ও শক্ত করেই ধরে রেখেছিল। 10 মিনিট হয়ে যায়, কিন্তু জঙ্কুকও ভিকে ছাড়ে না, ভিও জঙ্কুককে ছাড়ে না। হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ির হর্ন আসে। যে হর্ন শুনে দুজনে কেঁপে যায় এবং চমকে গিয়ে দুজনকে ছেড়ে দেয়। তখন ভি একটু লজ্জা পেয়ে যায় এবং জঙ্কুক তো পুরো লজ্জাতে শেষ। সে এটা কি করলো আজ? তারপরে ভি তাড়াতাড়ি করে জঙ্কুকের কোল থেকে নেমে পাশের সিটে বসে এবং ওর জামাটা ঠিক করতে লাগে, কারণ জঙ্কুক যখন ওকে চেপে ধরেছিল তখন ওর জামাটা একটু জায়গা থেকে নড়ে চড়ে গিয়েছিল, তাই ও ওর জামাটা ঠিক করে। তারপর ও ওর ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে এবং জঙ্কুকের মুখের সামনে ধরে। কুক, আমি জীবনেও কখনো কিচেনে ঢুকি নাই, রান্না করি নাই। আমি রান্না করতেও পারি না। আমি জীবনের প্রথম তোমার জন্য, শুধু তোমার জন্য কিচেনে ঢুকেছি আর নিজের হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি। আর এটা আমি এখন নিজের হাতে তোমাকে খাওয়াতে চাই। কুক, প্লিজ তুমি না করবে না। কথাটি বলে ভি নিজের হাতে জঙ্কুকের মুখের সামনে খাবারটা ধরে। জঙ্কুক ভির মুখের দিকে তাকিয়ে কিছুই বলে না। একে তো পেটে অনেক খিদা লেগেছে, তারপরে আবার বিরিয়ানি, ঘ্রাণটাও ভালো আসছে। জঙ্কুক সঙ্গে সঙ্গে ভির হাতে থেকে খাওয়া
খাওয়া শুরু করে। এভাবে পুরো খাবারটা ভি নিজের হাতে জঙ্কুককে খাইয়ে দেয়। খাবার শেষ করে পরম যত্নে নিজের ওড়না দিয়ে জঙ্কুকের মুখটা মুছে দেয়। জঙ্কুক তো অবাক দৃষ্টিতে শুধু ভিয়ের মুখের দিকে তাকিয়ে দেখছিল। ভি অনেক খুশি হচ্ছিল। তারপরে ব্যাগের ভেতর থেকে একটা বানানা মিল্কের বোতল বের করে এবং জঙ্কুকে দেয়। জঙ্কুক বোতলটা দিকে তাকিয়েও মনে মনে একটু হাসে যে মেয়েটা কতটা পাগল আমার জন্য খাবার রান্না করে এনেছে, তারপরে আবার আমার ফেভারিট বানানা মিল্কও নিয়ে এসেছে। তারপরে জঙ্কুক আর কিছুই বলে না, ভিয়ের হাতের থেকে বানানা মিল্কের বোতলটা নেয় এবং ঘটঘট করে পুরোটা খেয়ে ফেলে। এটা দেখে ভি অনেক হাসে। ভিয়ের হাসি দেখে জঙ্কুকেরও খুব হাসি পাচ্ছিল। ভিকে হাসতে দেখে জঙ্কুকের খুব ভালো লাগছিল। ভিয়ের হাসিটা অনেক সুন্দর। এই প্রথমবার জঙ্কুক লক্ষ্য করলো একটা মেয়ে হাসলে এতটা সুন্দর লাগে। তারপর ভি জঙ্কুককে বলে, কুক, আমাকে একটু আমার বাসার সামনে ড্রপ করে দেবে প্লিজ। কথাটি শুনে জঙ্কুক আর না করে না, গাড়ি চালাতে শুরু করে। তারপর ভিয়ের বাসার সামনে এসে গাড়ি থামায়। ভি গাড়ি থেকে নেমে যাওয়ার আগে জঙ্কুককে আবারও জড়িয়ে ধরে। ভি জঙ্কুকের কপালে একটা সফট কিস করে এবং জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, আই মিস ইউ লাভ অ্যান্ড আই লাভ ইউ সো মাচ লাভ। তুমি জানো তোমাকে ছাড়া এক একটা সেকেন্ড এক একটা দিনের মতো লাগে আমার কাছে। কালকে আবার কলেজে তোমার সাথে আমার দেখা হবে। এর মধ্যে কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড। তুমি ভাবতে পারো আমি কতটা কষ্ট হবে তোমাকে না দেখে থাকতে। জঙ্কুক ভিয়ের কথার মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিল, এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল যে সে যে কখন ভিকে জড়িয়ে ধরে বসে আছে সেটা সে লক্ষ্যই করে নাই। সে বুঝতেই পারছিল না সে এটা কি করছে। ভি যখন দেখলো জঙ্কুক তাকে জড়িয়ে ধরে আছে এবং ছাড়ছে না, তখন ভি জঙ্কুককে বলে, লাভ, আমি বাড়িতে চলে এসেছি, বাবা ভেতরে আছে, আমার এখন যাওয়া দরকার। কিন্তু জঙ্কুকের কান পর্যন্ত এই কথাটা যাচ্ছিলই না। জঙ্কুক অপলক দৃষ্টিতে ভিয়ের মুখের দিকে তাকিয়েছিল। জঙ্কুকের ঠোঁটটা পাউট করা ছিল। তখন ভিও লোক সামলাতে পারে নাই, সঙ্গে সঙ্গে জঙ্কুকে ঠোঁট করে দেয়। ভি জঙ্কুকে ঠোঁটে কিস করছিল কিন্তু জঙ্কুক কিস ব্যাক করছিল না আর ভিকে ছাড়ছিল না। তখন ভি একটু মজা করে এবং জঙ্কুকের ঠোঁটে একটা জোরে দেয়। কামড় দেওয়ার সাথে সাথে জঙ্কুক ঠোঁটে কামড় খেয়ে জঙ্কুক সঙ্গে সঙ্গে বিয়ের কামড় ছেড়ে দেয় এবং বিয়ের কাছ থেকে সরে বসে। তখন ভি জঙ্কুকের মুখের দিকে থাকে, একটা স্মাইল দেয় এবং জঙ্কুককে বলে, সরি লাভ, আমি কি করবো বলো, তুমি তো আমাকে ছাড়ছিলেই না। ভেতরে বাবা আছে, বাবা দেখতে পারলে খুব খারাপ হয়ে যাবে। তখন ভি জঙ্কুকের নাক ধরে আর বলে, লাভ, তুমি নিজে থেকে নটি হয়ে যাচ্ছ। কথাটি শেষ করেই ভি গাড়ি থেকে নেমে বাসায় চলে যায় আর অন্যদিকে জঙ্কুকও তার বাসায় চলে যায়। জঙ্কুক বাসায় গিয়ে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ জঙ্কুক বাসায় ঢুকেই দেখতে পারে সোফাতে তার ভাইয়া বসে আছে। তখন জঙ্কুক এক দৌড়ে তার ভাইয়ের কাছে যায় এবং জড়িয়ে ধরে বলতে শুরু করে, কি ব্যাপার ভাইয়া, তুমি আমাকে না বলে চলে এসেছো? তোমার তো আরো 3 দিন পরে আসার কথা ছিল, তুমি এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলে? হ্যাঁ, ইয়ঙ্গিকে তো আসতেই হতো, কারণ আমি ইয়ঙ্গির বিয়ে ঠিক করেছি আর কালকেই ইয়ঙ্গির বিয়ে। সো বর যদি না আসে তাহলে বিয়ে কিভাবে হবে? কি কি বলছো তুমি বাবা এসব? ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে আর আমি জানি না, আর কালকেই বিয়ে? তোমরা আমাকে এই বাড়ির সদস্য মনেই করো না। যদি মনে করতে তাহলে আমাকে এই সমস্ত কিছু জানাতে। আমার তো আজকে মনে হচ্ছে আমি তোমাদের কেউই হই না। তখন জিন জঙ্কুককে বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এত ড্রামা করতে হবে না। তুই আমাদের সাথে কথা বলিস যে তোকে বলবো? তুই তো সবসময় চুপ করে থাকিস এবং হাতে উত্তর দিস। তোর সাথে আবার কিসের কথা? কাল তোর ভাইয়ের বিয়ে, তাড়াতাড়ি করে তুই ভাই শপিং করে নে। আর হ্যাঁ, যা কিনবি, যে ড্রেসটাই চয়েস করবি, দুজন একই রকম চয়েস করবি আর একই রকম পোশাক কিনবি। কেন একই রকম পোশাক? কেন মা, একই রকমই কিনতে হবে? জঙ্কুক, তোমার মা যেটা বলছে তুমি সেটাই করো। তাড়াতাড়ি করে যাও আর দুজনে শপিং করে চলে আসো। কাল সুগার বিয়ে, এই কথাটা জানার পর জঙ্কুক অনেক রেগে যায় এবং অনেক আর্গু করতে শুরু করে তার বাবা মার সাথে। সে শুধু একটা কথাই বলছিল, আমার একমাত্র বড় ভাইয়ের বিয়ে কাল আর আজ আমি জানলাম, বিয়ের আগের দিনই আমি জানলাম। কেন বাবা, আমাকে আগে কেন জানালে না? আর মা, তুমিও তো আমাকে একটা বার বলতে পারতে যে ভাইয়া বিয়ে করার জন্য দেশে আসছে। এই ব্যাপারটা নিয়ে জিন জঙ্কুক অনেক তর্ক করছিল। তখন সুগা সোফা থেকে উঠে দাঁড়ায় আর জঙ্কুককে বলে, জঙ্কুক চুপ করো, আর হ্যাঁ এখন চলো আমরা শপিংয়ে যাব। জঙ্কুক সুগার কথার অবাধ্য কখনোই হয় নাই। সে তার ভাইয়ের মুখে এই কথা শুনে একেবারে চুপ হয়ে যায় এবং ওর ভাইয়ের সাথে শপিং করতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। দুজন একসাথে শপিংয়ে গিয়েছিল। ইয়ঙ্গি আর জঙ্কুক একসাথে শপিং করতে যাচ্ছিল, কিন্তু জঙ্কুকের মুডটা অফ ছিল। ইয়ঙ্গি যখন বুঝতে পারে জঙ্কুকের মুড অফ, তখন সে জঙ্কুকে জিজ্ঞাসা করে, কুকি কি হয়েছে তোর? তোর মুড অফ কেন? ভাইয়ের বিয়ে আর তোর মুড অফ, এটা কি ভালো দেখা যায়? তখন জঙ্কুক তার ভাইয়ের মুখের দিকে তাকায় আর বলে, ভাইয়া তোমার আচরণে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তোমার ভিতরে এই রকম পরিবর্তন কি করে আসতে পারে? তুমি তো কখনোই এভাবে কথা বলো নাই। আর তুমি কি করে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? বাবার পছন্দ করা মেয়ে না, আমি আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে যাচ্ছি। আর হ্যাঁ, বদলে যাওয়ার কথা বলছিস, ভালোবাসা মানুষকে বদলে দিতে বাধ্য করে। তোর যে ভাবি হবে তাকে আমি অনেক পছন্দ করি আর অনেক ভালোবাসি। হয়তো ভালোবাসার মানুষকে কাল নিজের করে পাবো, সে আনন্দতেই আমি এই রকম ভাবে বদলে যাচ্ছি। বুঝতে পারলি? তোর লাইফে যখন ভালোবাসা আসবে তখন তুই আমার অনুভূতিটা ফিল করতে পারবি। সেটা যাই হোক ভাইয়া, আমি বুঝতে পারছি না এত তাড়াহুড়া করার কি আছে? যাকে বিয়ে করবে তার সাথে কথা বলবে, তার সাথে আলাপ করবে, তাকে দেখবে, বুঝবে, তারপরে তুমি বিয়ে
দিতে রাজি হচ্ছ না। তোমার এই ডিসিশনটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। কালকে ভাইয়ের বিয়ে, এটা সহ্য করতে পারছে না, আর যখন কালকে নিজের বিয়ে করতে হবে তখন ও কীভাবে সহ্য করবে? ছেলেদের মধ্যে ইয়ঙ্গি জানতো কাল ওর বিয়ে, কারণ আরএম ইয়ঙ্গিকে সরাসরি বলে দিয়েছে যেদিন তুমি বিদেশ থেকে আসবে, সেটা যেই দিনই হোক না কেন, তার পরের দিনই আমি তোমাকে বিয়ে করিয়ে দেবো, কারণ তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি এখন হয়তো হ্যাঁ বলবে, পরে হয়তো না বলবে, আর তোমার মতো ছেলেকে নিয়ে আমি এই রিস্ক নিতেই পারবো না। এ তোমার যতই পছন্দের থাকুক না কেন, হয়তো এমন হতে পারে যখন তুমি সরাসরি মেয়ের সাথে কথা বলবে তখন তুমি মেয়েকে রিজেক্ট করে দিলে, তখন মেয়ের বাবার সামনে আমার নাক কাটা যাবে। তাই তুমি যেদিনকে আসবে তারপরে তিনি তোমার বিয়ে। অন্যদিকে জিন আরএমকে সরাসরি বলে দিয়েছে যদি ইয়ঙ্গির বিয়ে হয় তাহলে জঙ্কুক কেন বাদ থাকবে, জঙ্কুকেরও বিয়ে দিয়ে দাও, কারণ জঙ্কুক যেটা শুরু করেছে সেটা আমার একেবারেই পছন্দ না। কাল জঙ্কুক বাড়ির সামনে ওর হবু বউকে নিয়ে এসেছে, এখন যদি বিয়ে না করায় তাহলে প্রতি রাতেই আসবে। কোনো দরকার নেই বাবা, ওটাকে বিয়ে করিয়ে দেই, তারপরে বউকে ঘরে নিয়ে যত কথা বলা যত আলাপ করার একসাথে করবে। তারপরে জিন আর আরএম মিলে জিমিন আর ভিয়ের প্যারেন্টসদের সাথে কথা বলে এবং কালকেই ঘরোয়াভাবে ওদের বিয়েটা ঠিক করে ফেলে। তারপরে বড় করে তারা রিসেপশন করে নেবে। জিমিনের আম্মু জিমিনকে ডাকে আর বলে তাড়াতাড়ি করে শপিং করতে যেতে, কারণ কাল ইয়ঙ্গি ওদের বাসায় ওকে দেখতে আসবে। জিমিন অনেক খুশি হয়ে যায় এবং ভিকে নিয়ে শপিং মলে চলে যায়। আসলে ওরা জানতো না কাল ওদের দুজনেরই বিয়ে হয়ে যাবে। শপিং করার কথা শুনে জিমিন অনেক খুশি হয়ে যায়। মেয়েরা শপিং করার কথা শুনলে সবাই খুশি হয়, সেটা আমরা সবাই জানি। তো ও একটু বেশি খুশি হয় এটা ভেবে যে কালকে ওর উডবি হাজবেন্ড প্রথমবার ওকে দেখতে আসবে আর ওকে অনেক সুন্দর করে নিজেকে তৈরি করতে হবে। তাই ও ওর মার কথা মতো শপিং করতে চায় এবং সাথে ভিকেও নিয়ে যায়। দুজনে শপিং করছিল, অন্যদিকে ছেলেরাও শপিং করছিল। একই শপিং মলে তারা 4 জনই ছিল। 4 জনের 3 জন জানে না কাল ওদের বিয়ে, কিন্তু ইয়ঙ্গি জানে কাল ওর বিয়ে। জিমিনরা যখন শপিং মলে শপিং করছিল তখন জিমিনের আম্মু জিমিনকে ফোন দিয়ে বলে বিয়ের জন্য শপিং করতে, আর সেই সেম একই জিনিস কিনতে যেটা জিমিন নিজের জন্য কিনছে। তখন জিমিন আর কিছুই বলে না, কারণ ও ওর সোলমেটকে অনেক ভালোবাসে, আর তাছাড়া 2 দিন পর ও তার ছোট যা হবে। তাই দুজন একই রকম একই জিনিস শপিং করে এবং শপিং করে বাসায় ফিরে যায়। যখন বাসায় যায় তখন জিমিনের আম্মু ভিকে বলে যে মা, আজ তোমার আর তোমাদের বাড়ি যেতে হবে না, আজ রাতেই তুমি আমার কাছেই থাকো আর জিমিনের সাথে জিমিনের রুমেই ঘুমাবে। তখন ভি আর না করে না, এমনিতে ভির মা নেই, তাই জিমিনের মাকে ও নিজের মা মনে করে, ওনার কথা ও ফেলতে পারে না। ভি ওর বাবাকে ফোন করে আর এই কথা বললে ওর বাবা বলে যে হ্যাঁ তুমি ওখানেই থাকো, আজ রাত সকালে আমি আসবো তোমার কাছে, তোমার বাড়িতে আসতে হবে না। ভি কিছুই বুঝতে পারে না, সে জিমিনের সাথে জিমিনের রুমে চলে যায় আর ওই রাতটা ও ওখানে কাটায়। অন্যদিকে জঙ্কুক আর সুগাও শপিং কমপ্লিট করে বাড়িতে চলে আসে এবং এভাবেই গল্প করতে করতে 2 ভাই একই সাথে ঘুমিয়ে পড়ে এবং রাতটা কেটে যায়। সকালবেলা জঙ্কুকের ঘুম ভাঙে, ও ঘুম ভেঙে দেখে সুগা ওর পাশে নেই। সুগা আগেই ঘুম থেকে উঠে নিচে চলে গেছে। জঙ্কুক বিছানা থেকে উঠে ওয়াশরুমে যায় এবং শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে যখন রুমে আসে তখন টাইম দেখার জন্য ও ওর মোবাইলটা হাতে নিয়ে দেখতে পারে ভি অসংখ্যবার ওকে ফোন করেছে আর অনেকগুলা মেসেজ করেছে। জঙ্কুক ভিয়ের সমস্ত মেসেজগুলো পড়ে কিন্তু একটারও রিপ্লাই করে না। এখন জঙ্কুক ভাবতে শুরু করে কি হলো এটা, আমি তো কোনো ফোন ব্যাক করলাম না, মেসেজে রিপ্লাইও করলাম না, কিন্তু ভি আমার সাথে দেখা করতে আসলো না, ভি গেল কোথায়? তাহলে কি ও আমার পিছন ছেড়ে দিয়েছে? যাক বাবা, ভালোই হয়েছে, আমি বেঁচে গেলাম। আসলে জঙ্কুকও ভিকে মিস করছিল কিন্তু এটা ও মানতে চাচ্ছিল না। আর অন্যদিকে রাতে যখন জঙ্কুক তেয়ের ফোন রিসিভ করে নাই তখন তে জিমিনদের বাসা থেকে বের হয়ে জঙ্কুকের সাথে দেখা করার জন্য আসতে লাগে, কিন্তু জিমিনের আম্মু তেকে থামিয়ে দেয় এবং ওকে আসতে দেয় না। এ সারা রাত ঘুমাতে পারে নাই, এটা চিন্তা করে যে আমি ওকে কত ভালোবাসি, আমি ওকে কতভাবে বললাম আমার ফোনটা রিসিভ করতে, কিন্তু ও আমার ফোনটা রিসিভ করলো না। ওর কি আমার জন্য একটুও খারাপ লাগে না? ওর মনে কি আমার প্রতি কোনো ভালোবাসা জন্মায় নাই? আমি আর কখনো ওর সাথে জোরাজুরি করব না। ও যদি আমাকে মন থেকে ভালো না বাসে তাহলে আমি আর ওকে ফোর্স করব না। ও যখন আমাকে চায় না তখন আমি আর নির্লজ্জের মতো কুকের পেছনে দৌড়াবো না। ভি অনেক অভিমানে এই কথাগুলো বলছিল আর কান্না করছিল। তারপর সারাদিন বিয়ের আয়োজন করতে করতেই কেটে যায়। কেউ কারোর সাথে কথা বলার কোনো চান্সই পায় নাই। সুগা, জঙ্কুক, আরএম, জিন সবাই তৈরি হয়ে জিমিনদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জিমিনের আম্মু জিমিন আর ভিকেও তৈরি হতে বলে দিয়েছিল। ওরা তৈরি হয়ে বসেছিল, দুজনকে সাজিয়ে দিয়েছিল, দুজনকে অনেক সুন্দর লাগছিল। জিমিন আর তে তৈরি হয়ে জিমিনের রুমে বসেছিল। হঠাৎ করে জিমিনের আব্বু আর তের আব্বু ওদের কাছে আসে এবং ওদেরকে বলে তোমাদেরকে আজই বিয়ে দিয়ে দিব, তোমরা মানসিকভাবে প্রস্তুত হও। সুগার বাবা মা অনেক তাড়া দিচ্ছে বিয়ের জন্য, তাই আমরা না করি নাই। ওরা মাত্রই জানতে পারলো আজই ওদের বিয়ে। ওদের দুজনের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত কিছু ছিল, কত আকাঙ্ক্ষা ছিল, কিন্তু কিছুই পূরণ হলো না। হঠাৎ করেই ওদের বিয়ে হয়ে যাবে।
জিমিন একটু টেনশনে ছিল, কিন্তু মনে মনে অনেকটা খুশি হয়েছিল আজ ওর বিয়ে সেটা শুনে। কিন্তু ভিয়ের মনটা একেবারে খারাপ হয়ে গেছে বিয়ের কথাটা শুনে, কারণ ও চেয়েছিল বিয়ের আগে জঙ্কুকের মুখ থেকে ওর জন্য ভালোবাসি কথাটা বের করবে। ও যতটা ভালোবাসে জঙ্কুককে, জঙ্কুকও ওকে অতটা ভালোবাসবে, তারপরে ওরা দুজন বিয়ে করবে। কিন্তু এখন ও কী করবে ও বুঝতে পারছিল না। সব কিছু রেডি হয়ে গেছে, এই মুহূর্তে বাবার মুখের উপরে বিয়ে করবো না কথাটা বলতেও পারবে না। সুগা, জিন, আরেম, জঙ্কুক জিমিনদের বাসায় চলে এসেছে। ওরা লিভিং রুমের সোফাতে বসে আছে। জিমিনের আম্মু জিমিনকে নিয়ে নিচে আসে এবং সুগার পাশে বসায়। সুগা তো জিমিনকে দেখে হা করে তাকিয়ে আছে। জঙ্কুক জিমিনকে এখানে দেখে পুরোপুরি শকড হয়ে যায়। সে ভাবতেই পারেনি কখনো জিমিনের সাথে তার ভাইয়ের বিয়ে হবে। জিমিনের মুখের দিকে তাকিয়েছিল জঙ্কুক। তখন সুগা জঙ্কুককে জিজ্ঞাসা করে, কুকি কি দেখছিস, তোর ভাবিকে পছন্দ হয় নাই? তখন জঙ্কুক বলে, হ্যাঁ ভাইয়া, পছন্দ হয়েছে। এখন জঙ্কুক মনে মনে ভাবছিল, আমার ভাইয়া জিমিনকে ভালোবাসে আর আমি কখনো এটা জানতেই পারলাম না। আচ্ছা, জিমিন এখানে, তাহলে ওর বান্ধবীটা কোথায়? অবশ্যই বান্ধবীর বিয়েতে বান্ধবী এসেছে। এখন যদি আমাকে দেখে আর আমার উপর আক্রমণ করে দেয় আমি কি করব? কাল রাতে তো ফোন রিসিভ করি নাই, হয়তো অনেক রেগে আছে। কথাটা ভাবতে ভাবতে সেই দিকে চোখ পড়তেই দেখে ভি দাঁড়িয়ে আছে। ভিকে দেখার সাথে সাথে জিহুক উঠে যায় এবং ভিকে নিয়ে এসে সোফাতে বসায়। তখন ওখানে কাজে আসে এবং বিয়ে পড়াতে শুরু করে। ইয়ঙ্গির সাথে জিমিনের বিয়েটা আগে পড়ানো হয়। ইয়ঙ্গি আর জিমিনের বিয়ে শেষ করে যখন জঙ্কুককে কাবিননামায় সাইন করতে বলা হয়, তখন জঙ্কুক বলে ওঠে, আমার কিসের বিয়ে? আমার বিয়ে আবার কখন ঠিক হলো বাবা? আমি কোনো বিয়ে করতে পারবো না। এখন আমি বিয়ের জন্য একেবারে প্রস্তুত না, আর তোমরা আমাকে না বলে আমার বিয়ে ঠিক করে ফেললে। কি ব্যাপার কুকি, বড়দের সামনে কিভাবে কথা বলবে সেটা কি আমরা তোমাকে শেখাই নাই? আর এটা কোন ধরনের বেয়াদবি? তোমার বিয়ে তো আমি ঠিক করব, আমি তোমার বাবা, আমি যেখানে বলবো সেখানে তোমার বিয়ে করতে হবে। তোমার বিয়ের জন্য কি তোমার থেকে পারমিশন নিতে হবে আমার? কিন্তু বাবা, তুমি একটা বারের জন্য আমাকে বলার প্রয়োজন মনে করলে না যে তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো? ওদের কথা শুনে তখন ভি বলে, প্লিজ আঙ্কেল, কাউকে জোর করবেন না। উনি যখন বিয়ে করতে চায় না তখন জোরাজোরি করার দরকার নেই। আমি কারো ঘাড়ে চেপে বসতে চাই না। ভিয়ের মুখে এই রকম কথা শুনে জঙ্কুক পুরোপুরি আশ্চর্য হয়ে যায় এবং ভিয়ের মুখের দিকে তাকিয়ে দেখে ভি মাথা নিচু করে বসে আছে। তখন জঙ্কুক কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে যে এই মেয়েটা এগুলো কী বলছে? যে মেয়েটা আমার জন্য পাগল, সে আজকে আমাকে বিয়ে করবে না বলে রিজেক্ট করে দিচ্ছে। না, এটা তো হতে পারে না। ওর এত সাহস কী করে হয় আমাকে বিয়ে করবে না এই কথা বলার? তখন জঙ্কুক আর একটা কথাও বলে না, সঙ্গে সঙ্গে কাবিননামায় সিগনেচার করে দেয়। জঙ্কুক কী করছে সে নিজেও বুঝতে পারলো না। সে আগে বিয়ে করবে না বলে না করে দিল, কিন্তু যখন ভি বিয়ে করবে না বললো, সঙ্গে সঙ্গে সিগনেচার করে দিল। তারপর আর কি, ভিও সিগনেচার করে দেয় এবং ওদের বিয়েটা কমপ্লিট হয়ে যায়। বিয়ে কমপ্লিট হওয়ার সাথে সাথে জিন আর আরেম আগে বাড়িতে চলে যায়, কারণ ওদের তো বউ বরণ করতে হবে। ওরা বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরে সুগা, জিমিন, জঙ্কুক আর ভিও একই গাড়িতে ওঠে। সামনের সিটে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল এবং পিছের 2 সিটে সুগা আর জিমিন বসেছিল। তার পেছনে জঙ্কুক আর ভি বসেছিল। সুগা তো গাড়িতে ওঠার সাথে সাথেই জিমিনের পেছন দিক দিয়ে হাত দিয়ে জিমিনের কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনে। আর পেছনের সিটে বসে জঙ্কুক আর ভি এগুলো দেখছিল। জঙ্কুক চুপ করে বসেছিল, ভিও চুপ করে বসেছিল। কেউ কারো দিকে তাকাচ্ছিল না, কথাও বলছিল না। জঙ্কুক তখন মনে মনে ভাবে, এই মেয়েটা এগুলো কি করছে? যে মেয়েটা সবসময় আমার সাথে আঠার মতো লেগে থাকে, আজ ও আমাকে পাত্তাই দিচ্ছে না। এখন তো বিয়ে হয়ে গেছে, বিয়ে ছাড়া ঘষাঘষি করছে, তখন কোনো লজ্জা করে নাই। আর এখন বিয়ে হয়ে গেছে, আমি ওর হাজবেন্ডের সাথে বসে আছি, ও আমার হাতটা পর্যন্ত ধরলো না। অন্যদিকে ভি মনে মনে ভাবছে, আমাকে ইচ্ছা করে বিয়ে করে নাই, আমাকে জোর করে বিয়ে করেছে, এর মানে আমাকে পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, আমিও ওনার সাথে কোনো কথাই বলবো না, আমিও ওনার পেছনে পেছনে আর ঘুরবো না। উনি না চাইলে আমি ওনাকে টাচ করবো না। দুজনেই মনে মনে দুরকম কথা ভাবছিল। ভাবতে ভাবতে বাসায় চলে আসে জিন। বরণডালা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল, 2 বউকে একসাথে বরণ করে। তারপরে সুগার রুমে জিমিনকে পাঠিয়ে দেয় এবং ভিকে পাঠিয়ে দেয় জঙ্কুকের রুমে। জিমিন রুমে গিয়েই ওর ব্যাগ থেকে একটা জামা বের করে এবং শাড়ির সেফটি পিন খুলতে লাগে। হঠাৎ করেই সুগা রুমে ঢুকে এবং জিমিনকে কোলে তুলে নেয় এবং বিছানায় নিয়ে বসিয়ে দেয়। জিমিন অনেক লজ্জা পেয়ে যায় সুগার এই রকম আচরণে। জিমিন কিছু বলার জন্য মুখ খুলবেই তার আগে সুগা বলে ওঠে, প্লিজ জান, আজকে কোনো কথা হবে না। জান, আমি অনেক দিন, ইনফ্যাক্ট অনেক বছর তোমাকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করেছি। আজ যখন কাছে পেয়েছি, প্লিজ একটা কথা বলবে না। এমনিতেই বিয়ে করতে করতে রাত 2টো বেজে গেছে। এখন যদি কথা বলি তাহলে সকাল হয়ে যাবে, আর আমি আমার ফার্স্ট নাইটটা এভাবে শেষ করতে চাই না। সো আমি এখন তোমার সাথে যেটা করব সেটা তুমি আমাকে করতে দিবে এবং চুপচাপভাবে দিবে। কথাটি শেষ করতেই সুগা আর 1 সেকেন্ডও দেরি করে না, জিমিনের উপরে অ্যাটাক করে দেয়। সুগা জিমিনের ঠোঁটে ডিপভাবে করতে থাকে এবং ওদের মধ্যে লাভ মেকিং স্টার্ট হয়ে যায়। জিমিন 2 হাত দিয়ে সুগাকে তার উপর থেকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু বৃথা হয়ে যায় সমস্ত চেষ্টা। সুগা জিমিনকে একটা কথা বলারও সুযোগ দেয় না। জিমিন আর কি করবে, সুগাকে কোনোভাবে আটকাতে পারে না। তারপরে ও সুগার সাথে তালে তাল মিলায়। সুগা যা করছিল তাকে ওটা করতে দিচ্ছিল। এভাবেই ওদের মধ্যে লাভ মেকিংটা কন্টিনিউ হতে থাকে এবং ওটা চলতেই থাকে।
অন্যদিকে ভি রুমে যায়, রুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে এবং ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সুন্দরভাবে বিছানায় এসে এক সাইডে শুয়ে পড়ে। জঙ্কুক রুমে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে আজকে আমার খবর আছে, আমি রুমে গেলেই বাঘিনীটা আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। কাল রাতে এতগুলো ফোন করেছি, আমি একটা ফোনও রিসিভ করি না। এ কথা ভাবতে ভাবতে জঙ্কুক যখন রুমের ভিতরে যায়, সেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ ভি অলরেডি বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। জঙ্কুক পুরো আশ্চর্য হয়ে যায় যে ও কিভাবে ঘুমাচ্ছে, ও কিভাবে ঘুমাতে পারে। ওর সাথে কথা না বলে ও ঘুমিয়ে পড়ল। জঙ্কুক এটা ভাবতে ভাবতে একটু মন খারাপ করে, তারপরে ও ফ্রেশ হয় এবং বিছানার এক সাইডে যেয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে চুপ করে শুয়ে থাকার পর জঙ্কুক কথা বলতে শুরু করে। সে ভিয়ের দিকে ঘুরে তাকায় এবং ভিকে বলে, তুমি কি ঘুমিয়ে পড়েছো ভি? তখন ভি বলে, না, এখনো ঘুমাই নাই, তবে ঘুমানোর চেষ্টা করছি। কেন, কিছু বলবেন? আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের বিয়ের কথাটা কি তুমি আগে থেকেই জানতে? আগে থেকেই জানতাম। কবে কবে কিভাবে হলো এটা? আমি যেই দিন আপনাকে প্রপোজ করেছিলাম, ওই দিন জিমিনদের বাসায় যাওয়ার পরে আপনার বাবার সাথে দেখা হয়। তখন জিমিনের সাথে আপনার বাবা আমাকে আপনার জন্য পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়। আমি আপনাকে ভালোবাসি, তাই আমি রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু ভি, তুমি তো আমাকে এই কয়দিনে একটা বারের জন্য এই কথাটা বলো নাই। আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য বলি নাই, কিন্তু আজ আমি নিজে অনেক বড় একটা সারপ্রাইজ পেলাম। বিশ্বাস করেন, আমি জানতাম না যে আপনি বিয়েতে রাজি না। আমাদের ভেতর আগে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যান, আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে একটুও বিরক্ত করব না। কথাটি শুনে জঙ্কুকের মনটা টুকরো টুকরো হয়ে যায়। সে ভেবেছিল প্রতিবারের মতো প্রতিদিনের মতো ভি তাকে জড়িয়ে ধরবে, তার কাছে আসবে করবে আর ও আজ কিস ব্যাক করবে। তখন জঙ্কুক মনে মনে ভাবে, কি ব্যাপার, ও এখনও আমাকে জড়িয়ে ধরলো না, আমাকে একটা কিসও করলো না। ও কি বুঝতে পারছে না আমি ওর কিসের প্রতি আসক্ত হয়ে গেছি? ওর জড়িয়ে ধরা, ওর নরম ঠোঁট, ওর গরম নিঃশ্বাস সব কিছু আমার কাছে নেশার মতো কাজ করে। ও কেন এখন আমার কাছে আসছে না, কেন আমাকে জড়িয়ে ধরছে না? এতদিন তো আমি পরপুরুষ ছিলাম, একটা পরপুরুষকে জড়িয়ে ধরতে পেরেছি, একটা পরপুরুষকে কিস করতে পেরেছি, চুম্মা চাটি দিতে পেরেছি, আর এখন আমি ওর হাজব্যান্ড। এখন ও ভাব নিয়ে ওপাশ হয়ে শুয়ে পড়লো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি কতদিন ভাব করে থাকতে পারো। আর অন্যদিকে ভি মনে মনে ভাবছে, অনেক হয়েছে কুক, আমি তোমার পিছে কুকুরের মতো ঘুরেছি, তোমার কাছে গিয়েছি, তোমাকে বারবার ভালোবাসার কথা বলার পরেও তুমি আজ সবার সামনে আমাকে বিয়ে করবে না বলে রিজেক্ট করে দিলে। আচ্ছা ঠিক আছে, এতদিন তুমি আমার প্রেমিক ছিলে, তোমাকে হারানোর ভয় ছিল, কিন্তু এখন তুমি আমার হাজব্যান্ড, তোমাকে আমার হারানোর কোনো ভয় নেই। কিন্তু এখন যখন তুমি আমার হাজব্যান্ড, তুমি নিজে থেকে ভালোবেসে আমার কাছে না আসলে, আমাকে ভালোবাসার কথা না বললে, আমাকে আই লাভ ইউ না বললে, জান শোনা বলে আদর না করলে, আমিও তোমার কাছে যাব না। দেখি তুমি কতদিন এভাবে থাকতে পারো। দুজনে একসাথে একই বিছানায় শুয়ে আছে, কিন্তু দুজন দুই দিকে ঘুরে। জঙ্কুক তখন মনে মনে বলতে শুরু করে, ও আমাকে কি বললো? আমি বিয়েতে রাজি ছিলাম না, তাই না? আরে মাথা মোটা মেয়ে একটা, মাথার ভিতরে শুধু গোবর আছে। ও যখন সিঁড়ির উপরে এসে দাঁড়িয়েছিল, ওকে এতটা কিউট লাগছিল যে আমার চোখ দুটো ওর উপর থেকে সরাতেই পারতেছিলাম না। তারপরে ও যখন এসে আমার সামনে বসলো, আমি তো ওকে দেখতে এতটা ব্যস্ত হয়ে পড়লাম যে ভাইয়ের বিয়েটা কখন শেষ হয়ে গেল আমি বুঝতেই পারি নাই। তারপরে যখন বাবা আমাকে বলল আজ আমার বিয়ে, আমাকে কাবিন নামাতে সিগনেচার করতে হবে, তখন আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে ভয়ে আমার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠলো। সামনে ভি বসে আছে, বিয়ের সামনে আমি যদি এখন অন্য কাউকে বিয়ে করি, ও তো স্ট্রোক করে মারা যাবে। এর জন্য আমি বিয়ে করব না বলে না করলাম। তারপরে যখন ভি কথাগুলো বলল, তখন আমি বুঝতে পারলাম যে আরে মাথা মোটা তো আমি নিজেই। এখানে তো ভি ছাড়া আর জিমিন ছাড়া আর কোনো মেয়ে নাই, তো জিমিনের তো বিয়ে হয়ে গেছে, তাহলে বাকি আছে ভিকে যে বিয়ে করতে হবে বাবা এই কথা বললো, আমি তো বুঝতেই পারি নাই। যখন বুঝতে পারলাম তখন সঙ্গে সঙ্গেই তো সিগনেচার করে দিলাম। আর এখন আমাকে বলছে আমাকে নাকি ও জোর করে বিয়ে করেছে, আমি নাকি বিয়েতে রাজি ছিলাম না, আমাকে কখনো ডিস্টার্ব করবে না। আরে গাধি, তোর ডিস্টার্বটাকেই তো আমি পছন্দ করি, তুই ডিস্টার্ব করিস দেখেই তো তোকে আমি বিয়ে করলাম। এখন যদি তুই ডিস্টার্ব করা বন্ধ করে দেস, তাহলে আমার তোকে বিয়ে করে লাভ কী হলো? তুই ডিস্টার্ব করবি না তো কে ডিস্টার্ব করবে? তুই ডিস্টার্ব কর না, আগের মতো ডিস্টার্ব কর। এভাবে নীরবতা আমার একদম ভাল লাগছে না, ডিস্টার্ব করতে কে মানা করেছে? অন্যদিকে ভি ভাবছে, শালা আনরোম্যান্টিক একটা। আমি বললাম যে আমি তোকে ডিস্টার্ব করবো না, আমি তো তোকে বলি নাই যে আমাকে ডিস্টার্ব করিস না। তুই তো অন্তত পক্ষে আমার কাছে আসতে পারিস, তুই তো এসে আমাকে একটু জড়িয়ে ধরতে পারিস। তুই যদি আমার কাছে এসে আমাকে একবার জড়িয়ে ধরিস, আমার তো এমনিতেই মনটা গলে যাবে, আমার রাগটা উধাও হয়ে যাবে। শালা কিছুই বোঝে না, আমার কপালটাই কেন এত খারাপ। কত ইচ্ছা ছিল ভালোবাসার মানুষকে বিয়ে করব, বাসর করব, ভালোবাসার মানুষও আছে, বাসর ঘরও আছে, কিন্তু কিছুই হচ্ছে না। আমার সমস্ত স্বপ্নে পানি ঢেলে দিল। আরে তুই তো এখন পরপুরুষ না, প্রেমিকও না, তুই আমার লিগেলি হাজবেন্ড, আমি তোর লিগেলি ওয়াইফ। আমার উপরে, আমার সব কিছুর উপরে তো পুরোপুরি অধিকার আছে। তুই তো আসতে পারিস আমার কাছে, আমি না করলে তোকে শুনতে হবে কেন? কোথায় ভেবেছিলাম
ফার্স্ট নাইটে কুকির সাথে কত কিছুই করবো, কত রোম্যান্স করবো। তারপরে সকালবেলা জিমিনকে সব কিছু বলবো, জিমিনকে বুঝিয়ে বুঝিয়ে বলবো, সব শিখিয়ে দেবো। এখন মনে হচ্ছে জিমিনই আমাকে সব শিখাবে। আমি আর ফার্স্ট হতে পারলাম না রে জিমিন, তুই ফার্স্ট। কপালটাই খারাপ, আজ ঘুমও আসছে না, কিভাবে ঘুমাবো? 4 ফুট দূরত্বে কুকি আর আমি দুইজন শুয়ে আছি। তারপরেও কুকির শরীরের গন্ধটা ভেসে ভেসে আমার নাকে আসছে। এই গন্ধটা যে আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে এই গন্ধটা। এই গন্ধটা নাকে পেলে আমি মাতাল মাতাল হয়ে যাই। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, আমি নাক ধরলে তো নিঃশ্বাস নিতে পারবো না, আর গন্ধ আসছে, আমার ভালো লাগছে না। আমি এখন কি করি? তাড়াতাড়ি করে পায়ের কাছ থেকে কম্বল নিয়ে নাকে মুখে দিলাম। ওরে বাবা, কম্বল দেওয়ার পর তো গন্ধ আরো বেশি আসে। আমি তো ভুলে গিয়েছিলাম বিছানাটা কুকির, বালিশটা কুকির, কম্বলটাও কুকির, তা ওর শরীরের গন্ধ সব কিছুতে আছে। আমি এখন কি করে ঘুমাই? আমার তো ঘুমিয়ে আসছে না, আমি তো উঠে চলেও যেতে পারছি না। ভাবলাম সোফাতে গিয়ে ঘুমাই। সোফাতে যেয়ে ঘুমাবো, সেখানেও কিছুক্ষণ আগে কুকি বসেছিল। অবশ্যই কুকি শরীরের গন্ধ সোফাতেও আছে। আজ আমার আর ঘুম হবে না। এই ব্যাটা বোঝে না কেন? এত দূরত্ব থাকার কারণে আমি ঘুমাতে পারছি না। একটু কাছে আসলে কি হয়? ওদিকে জঙ্গক ভাবছে, ওই দিন যখন আমার হাত ওর বুকের উপরে রেখে ওর হার্টবিট বোঝানোর চেষ্টা করছিল, তখন ওর হার্টবিট কম, আমার হাত ওর বডি পার্টটাই বেশি বুঝতে পারছিল। আমি নিজেকে কন্ট্রোল ছিলাম না, তাড়াতাড়ি করে আমার হাতটা সরিয়ে ফেলি। আর তারপরে ও যখন গাড়িতে আমার কোলে বসে, আমি তো পুরোপুরিভাবে ওর প্রত্যেকটা পার্ট ছিলাম, তাই তো করতে না পেরে ওর কোমরটা জড়িয়ে ধরেছিলাম। আর আজ ও আমার এতটা কাছে শুয়ে আছে, আমার তো হার্টবিট এতই ফাস্ট হচ্ছে যে হাত এখন ফুটেই যাবে। আর সে কি দেমাক, ওই দিকে ফিরে এই যে শুয়ে আছে, একটা বারের জন্য আমার দিকে ঘুরছেই না। এই মানুষের মন বোঝা বড় কঠিন। এতদিন হটনট জড়িয়ে ধরেছে, হটনট আমার কাছে চলে এসেছে। তখন কোনো সম্পর্ক ছিল না, সম্পর্কে ও আমার কিছুই লাগতো না। আর এখন আমি ওর হাজব্যান্ড, এখন আমাকে বলছে আমাকে ডিস্টার্ব করবে না। আরে এই কথা তো তোর তখন মনে করা উচিত ছিল, যখন আমি ডিস্টার্ব হতাম তখন তুই আমাকে ডিস্টার্ব করেছিস। আর এখন তো আমি ডিস্টার্ব হবো না, আমি তো এটা চাই, কিন্তু এখন নাকি আমি ডিস্টার্ব হবো। ইচ্ছা করছে এখনই এই ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু বাবা মা যদি দেখে ফেলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে। 1 ঘন্টা হয়ে গেছে, দুজনের কেউই ঘুমায় নাই। দুজন বিছানার দুদিকে শুয়ে আছে এবং মনে মনে তাদের মনের মতো কত কিছুই ভাবছে। হঠাৎ করেই পানির শব্দ, ওয়াশরুমের ফ্লাশের শব্দ, দুজনের কান খাড়া হয়ে যায়। পানির শব্দ কোথা থেকে আসে? আসলে ইয়ঙ্গির ওয়াশরুম থেকে পানির শব্দ আসছিল। ইয়ঙ্গির ওয়াশরুমটা ইয়ঙ্গির রুমের ভেতরে যে দেয়ালের পাশে ছিল, সেই ওয়াশরুমের অপোজিট দেয়ালেই জঙ্কুকের রুম ছিল। জঙ্কুকের বিছানাটা ইয়ঙ্গির ওয়াশরুমের সাথেই ছিল, আর ভি আর জঙ্কুক যে পাশে মাথা দিয়ে শুয়েছিল সেই পাশের দেয়ালেই ওয়াশরুমটা ছিল। তাই ওয়াশরুমের পানির শব্দ স্পষ্ট তারা দুজন শুনতে পাচ্ছিল। পানির শব্দ শোনার সাথে সাথেই ভিকুকের মাথায় নটি মাইন্ড আসা শুরু হয়ে যায়। আর নটি মাইন্ড না, এটা কিন্তু ওরা যা ভাবছিল একেবারে সত্যিই ভাবছিল। বাহ ভাইয়া বাহ, একই দিনে একই সময় 2 ভাই বিয়ে করলাম, কিন্তু বাসর ঘরটা তুমি আগেই করে ফেললে। যাক, ভালোই হয়েছে, আমি কিছু করতে না পারি, আমার ভাই তো পেরেছে। আরে আমার পুরা কপাল, জিমিন তাহলে সত্যি সত্যি ফার্স্ট হয়ে গেল। কাল জিমিনের কাছ থেকে ওর ফার্স্ট নাইটের গল্প আমাকেই শুনতে হবে। ইয়ঙ্গি ভাইয়া কত রোমান্টিক, কত ফার্স্ট, আর ওর ভাইটা আস্তা গাধা। জঙ্কুক আর ভি দুজনই মনে মনে কথাটা বলছিল, কিন্তু পানির শব্দটা পাওয়ার পরে দুজনের একজনও নড়ছে না। জঙ্কুক বোঝাতে চাচ্ছে ও পানির কোনো শব্দই শুনছে না, ওদের রুম থেকে আসা কোনো শব্দই ও শুনে নাই। আবার ভিও বোঝাতে চাচ্ছে ও কিছুই শুনে নাই, কারণ যদি দুজনই বুঝিয়ে যায় দুজন শুনেছে তাহলে দুজন অনেক লজ্জা পেয়ে যাবে। তাই এরকম অ্যাড করছিল যে কিছুই শুনে নাই, তাই লড়ছিল না। এভাবেই দুজন চুপ করে শুয়েছিল, কিন্তু কেউ ঘুমাচ্ছিল না। 1 ঘন্টা আরও পার হয়ে যায়। 1 ঘন্টা পর সুগার ওয়াশরুম থেকে আবারও পানির শব্দ আসছে। আবারও জঙ্কুক আর ভি কান পেতে পানির শব্দ শুনছিল আর মনে মনে বলছিল, আহ, আমার ভাইটা কত ভালো ড্রাইভার। সে কখন থেকে ট্রেন চালিয়ে যাচ্ছে, থামার নামই নিচ্ছে না, আর একটুও ক্লান্তও হচ্ছে না। আর আমার ভাগ্যটা কত খারাপ, আমার গাড়ির রাস্তাতেই রেড সিগন্যাল পড়ে আছে, আমি চাইলেও গাড়ি স্টার্ট দিতে পারছি না। আমি যে কখন গ্রিন সিগন্যাল পাবো আর আমার গাড়িটা স্টার্ট দিব আল্লাহই জানে। হায় রে আমার বান্ধবী রে, হায় রে জিমিনা, তোর উপর দিয়ে কত ঝড় তুফানি না যাইতাছে। একটু ঝড় তুফান বান্ধবী এইদিকে পাঠা, আমি একটু বৃষ্টিতে ভিজি, তুই একা কত ভিজবি। আমার মনের ভিতরে অনেক আগুন জ্বলতাছে রে বান্ধবী, একটু যদি বৃষ্টিতে ভিজতে পারতাম, মনের আগুনটা একটু কমতো। একটু পাঠায় দে ঝড় তুফানটা, একটু পাঠায় দে, আর ভাল লাগতেছে না, ঘুম আসতেছে না একটু।
মন তো দুজনের একজনেরও চাচ্ছিল না ঘুমাতে, তাদের মাইন্ডে অনেক কিছুই চলছিল, কিন্তু অনেক ক্লান্ত থাকার কারণে আর রাতও অনেক হয়ে গিয়েছিল, যে কারণে দুজনেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এভাবে 1 ঘন্টা ওরা নিরিবিলি হয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ করে সুগার ওয়াশরুমে আবারও পানির শব্দ শোনার সাথে সাথেই ভিকুক একসাথে লাফ দিয়ে বিছানা থেকে ওঠে এবং দাঁড়িয়ে পড়ে। জঙ্কুক ভিয়ের দিকে তাকায়, ভি জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক ভিয়ের দিকে তাকিয়ে কোনো কথাই বলে না, তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে সে গেস্ট রুমের ভেতরে ঢুকে শুয়ে পড়ে আর ভি বিছানা ছেড়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। এভাবেই দুজনেই ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলা যখন ভিয়ের ঘুম ভাঙে তখন ও নিজেকে সোফায় দেখতে পায়। সোফায় কেন শুয়েছিল সেটা মনে করতেই কাল রাতের কথা ওর মনে পড়ে যায় আর ও অনেক হাসতে থাকে। তারপরে বিছানার দিকে তাকিয়ে দেখে জঙ্কুক বিছানায় নাই। ও ভাবে জঙ্কুক হয়তো ঘুম থেকে উঠে পড়েছে। ও তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। যেহেতু নতুন বউ সে কারণে সুন্দর করে একটা শাড়ি পরে এবং ড্রেসিং টেবিলের সামনে এসে ওর মাথার চুলগুলো শুকাতে বসে। অন্যদিকে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে ও লক্ষ্য করে ও গেস্ট রুমে ও ঘুমাচ্ছে আর সেটার কারণটা ছিল কাল রাতের সুগার পানির শব্দ। এটা চিন্তা করে ও নিজে নিজে অনেক হাসতে থাকে। ও উঠে বসে এবং আস্তে করে দরজা খুলে বাইরে দেখে যে ওর আব্বু আম্মু বাইরে আছে নাকি, কারণ আব্বু আম্মু যদি ওকে গেস্ট রুমে দেখতে পায় তাহলে নানান প্রশ্ন করবে আর ও কিছুতে প্রশ্নের উত্তর দিতে রাজি না। তারপরে ও আস্তে আস্তে করে এক প্রকার লুকিয়েই গেস্ট রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে আসতে থাকে। ও যখন নিজের রুমে যাচ্ছিল তখন ফার্স্ট রুমটা সুগার ছিল। সুগার রুমের দরজা খোলা ছিল, পর্দা দেওয়া ছিল, হালকা করে পর্দা উঠছিল বাতাসে। ও হঠাৎ করে সুগার রুমের দিকে তাকিয়ে দেখে সুগা পরম যত্নে জিমিনকে শাড়ি পরিয়ে দিচ্ছে। সুগা নিজের হাতে জিমিনের শাড়ির কুচিগুলো ভাঁজ করছিল। জঙ্কুক আশ্চর্য হয়ে ওর ভাইয়ের দিকে দেখছিল। ওর ভাই যে তার স্ত্রীকে শাড়ি পরাচ্ছে কিংবা ওখানে জিমিন দাঁড়িয়ে আছে, জঙ্কুকের এই দিকে কোনো লক্ষ্যই ছিল না। ও শুধু ওর ভাইয়ের কাজটা দেখে অবাক হচ্ছিল যে ওর স্যাভেজ ভাই এতটা রোম্যান্টিক আর এতটা কেয়ারিং হাজবেন্ড কিভাবে হতে পারে। ও কিভাবে এতটা ভালো একটা মেয়েকে বাসতে পারে, যাকে ভালোবেসে যার এত কেয়ার করছে, তাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিচ্ছে। এটা কি আসলেই ওর ভাই? ও এটা চিন্তা করতে করতে ওর ভাইয়ের দিকে তাকিয়ে দেখছিল। তখন সুগা আস্তে আস্তে করে কুচিগুলো ভাঁজ করে যখনই জিমিনের পেট কুচিগুলো ঢোকায় তখনই জঙ্কুকের সেন্স ফিরে আসে যে ও এটা কি দেখছে, ও কিভাবে এটা দেখতে পারে। তখন ও লজ্জা পেয়ে যায় এবং ওখান থেকে যখনই ও চলে যেতে লাগে তখনই দেখে জিমিন অনেক খুশি হয়ে গিয়েছিল। সুগা ওকে শাড়ি পরিয়ে দিয়েছে, তাই ও সঙ্গে সঙ্গে সুগাকে জড়িয়ে ধরে এবং সুগার লিপসে করতে লাগে আর সুগা জিমিনের কোমর জড়িয়ে ধরে জিমিনকে কিস ব্যাক দিচ্ছিল। জঙ্কুক এই সমস্ত কিছুই দেখতে চাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই ও এই সিনটা দেখে ফেলে। জঙ্কুক তাড়াতাড়ি করে ওখান থেকে সোজা ওদের বাড়ির যে কমন বেলকনিটা আছে ওখানে চলে যায় এবং ওখানে সোফাতে গিয়ে বসে পড়ে আর ও নিজের ঠোঁটে নিজে কামড় শুরু করে। জঙ্কুক মনে মনে বলছিল, ইস আমি এটা কি করলাম, আমি এটা কি দেখে ফেললাম, আমার ওখানে দাঁড়ানো একেবারেই উচিত ছিল না। ইস আমি তো ইচ্ছা করে কিছু করি নাই, আমার অজান্তেই আমি দেখে ফেলেছি। কিন্তু ওদের কিস করতে দেখে আমার ভিতরে এত ঝড় কেন উঠছে? ওরা কত সুন্দর একজন একজনকে কিস করছিল। আমার ইচ্ছা করছে ওই অনুভূতিটা অনুভব করতে, যখন দুইজন দুইজনকে করে তখন কী রকম অনুভূতি হয় সেই অনুভূতিটা আমার জানতে ইচ্ছা করছে। ভি যখন আমাকে কি করতো আমি চুপ করে থাকতাম। ইস আমি কত বোকা ছিলাম, আমি কেন চুপ করে থাকতাম? আমারও করা উচিত ছিল, তাহলে তো আমি এই অনুভূতিটা অনুভব করতে পারতাম। আজ নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। বউ আছে, বউয়ের গোলাপি ঠোঁট আছে, অধিকারও আছে, কিন্তু কি করার মতো সাহসটা আমার নাই। আমি যে সাহসটা কোথা থেকে সংগ্রহ করব বুঝতে পারছি না। আমি কি ওর কাছে যাব, গিয়ে ওকে জোর করে দিব? ওকে আমাকে থাপ্পড় দিবে? না না, কেন থাপ্পড় দিবে? আমি ওর হাজব্যান্ড, আমি ওর সাথে যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু ও যদি আমার সাথে রাগ করে, না না এটা আমার পক্ষে সম্ভব না। আমি নিজে থেকে ওকে কখনোই কিস্তিতে যাব না। ও আমাকে যদি কি করে তাহলেই আমি ওকে কী করবো। কিন্তু আমি কি করব আইডিয়া। নিশ্চয়ই জিমিন শাড়ি পরতে পারে না দেখে ভাইয়া ওকে শাড়ি পরিয়ে দিয়েছে। জিমিন যখন পারে না তাহলে ভিও পারে না। আমি যদি ভিকে শাড়ি পরতে হেল্প করি ও অনেক খুশি হয়ে যাবে এবং খুশিতে আমাকে কি দেবে আমি শিওর। ও তখন আমাকে না করে থাকতেই পারবে না। কিন্তু আমিও তো শাড়ি পরাতে পারি না, আমি কোথা থেকে শিখবো? আমি ইউটিউব দেখে শিখবো। আমি ইউটিউব দেখে শিখে আমার বউকে শাড়ি পরিয়ে দেব। আমার বউ অনেক খুশি হয়ে যাবে, তারপরে ও আমার কাছে আসবে। কথাটি বলেই জঙ্কুক মোবাইল থেকে
বসে বসে কিভাবে শাড়ি পরাতে হয় সেই শিক্ষাটা নেয়। তারপরে তাড়াতাড়ি করে ও ওর রুমে চলে যায় ভিকে নিজের হাতে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। কিন্তু রুমে গিয়ে দেখে তার সমস্ত প্ল্যানে পানি পড়ে গেছে, কারণ ভি অলরেডি খুব সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে আয়নার সামনে দাঁড়িয়েছিল। ভিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। জঙ্কুকের তো ইচ্ছা করছিল এখনই গিয়ে ভিকে জড়িয়ে ধরতে আর ভিকে করতে, কিন্তু সে কিভাবে করবে? সে এটা করবে না, কারণ সে চায় ভি নিজে থেকে এসে তাকে কিস করুক। ভি তো ড্রেসিং টেবিলের দিকে তাকিয়েছিল, সে লক্ষ্য করে নাই পেছনে জঙ্কুক এসেছে এবং ওকে দেখছে। ভি যখন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে পিছে জঙ্কুককে দেখতে পেল, তখন ও তাড়াতাড়ি করে জঙ্কুকের দিকে ঘুরে দাঁড়ালো। ভি মনে মনে ভাবছে, কুক, আমি সকাল সকাল এত সুন্দর করে শাড়ি পরে শুধু তোমার জন্য সেজেছি। প্লিজ কুক, একটা বার আমাকে বলো যে আমাকে অনেক সুন্দর লাগছে। আমি সঙ্গে সঙ্গে তোমাকে জড়িয়ে ধরবো। আমি তোমার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি কুক। আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারছি না। তুমি একটা বার আমাকে একটু ইশারা দাও, একটা বার বলো আমাকে ভালো লাগছে। প্লিজ কুক, প্লিজ বলো, একটা বার বলো। ওভাবে তাকিয়ে না থেকে বলো, কিছু তো অন্তত বলো। এখন জঙ্কুক মনে মনে বলছে, ইস ভি, তুমি কত সুন্দর, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। নীল শাড়ি, নীল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোলা, একদম আমার স্বপ্নপরীর মতো। জঙ্কুক আর ভি দুজনের দিকে তাকিয়ে দুজনকে দেখছিল আর মনে মনেই কথা বলছিল। কেউ কারোর সাথে কথা বলছিল না। জঙ্কুক চাচ্ছিল ভি ওর সাথে আগে কথা বলবে, আর ভি চাচ্ছিল জঙ্কুক ওর সাথে আগে কথা বলবে। এই ভাবনাতেই ডুবেছিল। হঠাৎ করেই দরজার নক হয়। দরজার শব্দ হওয়ার সাথে সাথে দুজনই দরজার দিকে তাকায়। জিমিন দরজার সামনে দাঁড়িয়েছিল। তখন জঙ্কুক একটু অপ্রস্তুত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে হাঁটতে শুরু করে। তখন জিমিন রুমে ঢোকে এবং জিমিনকে দেখে ভি জোরে জোরে হাসতে শুরু করে। জঙ্কুক ওয়াশরুমে ঢুকছিল, কিন্তু ভিকে হাসতে দেখে জঙ্কুক ওয়াশরুমের দরজা লক না করে আড়াল থেকে শুনতে চাচ্ছিল যে ভি কেন হাসছে। তখনই ভি জিমিনকে বলে, কি কি ব্যাপার জিবিনা? বিয়ে হয়েছে মাত্র একদিন হয়েছে, একদিনেই পাগল হয়ে গেছিস তুই? কেন পাগল হব কেন? কি বলছিস তুই এসব? কেন কি বলছি বুঝতে পারছিস না? নিজের দিকে একটু তাকা, আয় এদিকে আমার কাছে আয়। কেন কি বলছি কিছু বুঝতে পারছিস না তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি, এদিকে আয়। জিমিনা দেখ, আয়নার দিকে তাকিয়ে দেখ তুই কি পরেছিস। আচ্ছা জিমিনা, তুই তো আমার থেকেও ভালো শাড়ি পরতে পারিস। সুগা ভাইয়া তোকে এমন কি জাদু করেছে যে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে, সে কারণে তুই শাড়ির আঁচল বাম সাইডে না দিয়ে ডান সাইডে দিয়ে পরেছিস। ভিয়ের বলা কথাটা শুনে জিমিন অনেক লজ্জা পেয়ে যায় এবং মাথা নিচু করে হাসতে থাকে। তখন ভি ওকে জিজ্ঞাসা করে যে কেন হাসছিস, কি হয়েছে বল আমাকে। তুই তো এতটা বোকা না যে তুই উল্টাপাল্টা কাপড় পরে চলে এসেছিস। আমাকে বল কেন হাসছিস আর চুপ করে আছিস কেন, বল। আমাকে বলবি না তো? আচ্ছা যা, আমি তোর সাথে আর কথাই বলবো না। আসলে আজকে শাড়িটা আমি নিজে পরি নাই। আমি যখন শাড়িটা পরতে নিচ্ছিলাম তখন সোগা আমার হাত থেকে শাড়িটা নিয়ে নেয় এবং আমাকে বলে ও নাকি আমাকে শাড়ি পরিয়ে দিবে। তারপর সোগা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল। ও এতটা যত্ন করে আর এতটা ভালোবাসার সাথে আমাকে শাড়ি পরাচ্ছিল যে আমি ওকে কিছু বলতেই পারলাম না যে আঁচল উল্টো হচ্ছে। তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, ভালোবেসে যখন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে তখন একদিন হয় উল্টা আঁচল নিয়েই ঘুরবো, তাই আর কিছু বলি নাই। এখন বুঝতে পারলি? এখন আর কোনো কথা বলবি না, তাড়াতাড়ি চল, অনেক সকাল হয়ে গেছে। শাশুড়ি কি মনে করবে? 2 ছেলের পর এক বউ এখনও নিচে যায় নাই, তোকে আমি নিতে এসেছিলাম, তাড়াতাড়ি চল। কথাটি বলে জিমিন ভির হাত ধরে এবং ওখান থেকে নিচে চলে যায়। অন্যদিকে জঙ্কুক ওয়াশরুমের দরজার আড়াল থেকে ওদের কথা শুনছিল। জঙ্কুক তো পুরোই অবাক হয়ে যায় এবং বলতে শুরু করে, আমি কত গাধা, আমি কি ভাবলাম আর কি হলো। আমারও সুগা ভাইয়ার মতো একটু রোমান্টিক হওয়া উচিত। তারপর জঙ্কুক শাওয়ার নিয়ে তৈরি হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে লিভিং রুমের সোফাতে অলরেডি সবাই বসে আছে। জঙ্কুককে দেখে আরএম বলে, তোকে আর সুগা তোমরা শোনো, আমি আর তোমার আম্মু 2 দিনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি। ওখানে আমার একটু দরকার আছে। 2 দিন পরে ফিরে আসবো। এই 2 দিন তোমরা ভি আর জিমিনকে দেখে রাখবে, ওদের যেন কোনো প্রকার কোনো অসুবিধা না হয়। 2 দিন পরে যখন আমরা ফিরে আসবো তারপরে অনেক অনুষ্ঠান করে ধুমধামে তোমাদের বিয়ের রিসেপশন দেওয়া হবে। সো এই 2 দিন তোমরা একটু বাড়িতে থাকো, আর হ্যাঁ, সবাই সবার খেয়াল রাখবে। কথাটি বলে আরএম আর জিন বাড়ি থেকে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। তারপর ওরা 4 জন একসাথে ব্রেকফাস্ট করতে বসে। ব্রেকফাস্ট করতে করতেই হঠাৎ করে ভি বলে সুগাকে, আচ্ছা সুগা ভাইয়া, আপনাকে কি ভাইয়া ডাকবো না দোলা ভাই ডাকবো? তোমার যেইটা ইচ্ছা তুমি সেটাই ডাকতে পারো, একটা বলে ডাকলেই হবে, আমি তাতেই খুশি।
আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া বলেই ডাকবো। তো ভাইয়া, আমার একটা জিনিস খুব জানার ইচ্ছে ছিল। আমি শুনেছি আপনি নাকি জিমিনকে পছন্দ করে বিয়ে করেছেন। আপনি ওকে কিভাবে পছন্দ করলেন? আপনি তো বিদেশ থাকতেন, আপনি ওকে কিভাবে দেখলেন? কিভাবে দেখা হলো আপনাদের? আসলে অনেক বছর আগে আমি কুকির সাথে দেখা করতে কুকির স্কুলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি জিমিনকে দেখতে পেয়েছিলাম, আর তখন থেকে আমার জিমিনকে খুব পছন্দ। আপনি জিমিনকে অনেক ভালোবাসেন, তাই না ভাইয়া? অনেক ভালোবাসি জিমিনকে, আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। জিমিনকে ছাড়া আমি একটা মুহূর্ত নিজেকে কল্পনাই করতে পারি না। এতগুলা বছর নিজের ভেতরে তিলে তিলে আমি এই ভালোবাসাটাকে পুষে রেখেছিলাম, আর এখন যখন আমি জিমিনকে আমার জীবনে পেয়ে গেছি, তখন সমস্ত ভালোবাসা আমি জিমিনের প্রতি উজাড় করে দিতে চাই। সুগা কথাটি শেষ করে জিমিনের হাত দুটো ধরে এবং দু হাতে সফট করে কিস করে দেয়। তারপর জিমিনকে বলে, জিমিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। তুমি কি আমাকে ভালোবাসো জিমিন? তখন জিমিন সুগাকে বলে, ইয়েস সুগা, আমিও তোমাকে ভালোবাসতে চাই, আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু। জিমিনের কথাটি শেষ করতেই সুগা আর এক সেকেন্ডও দেরি করে না, সঙ্গে সঙ্গে জিমিনের দুটো গাল ধরে এবং জিমিনের কপালে একটা কিস করে, তারপর দু গালে দুটা কিস করে। জঙ্কুক আর ভি বসে বসে এই সিনগুলো দেখছিল। হঠাৎ করে জঙ্কুকের নিজের কথা মনে পড়ে যায়। ভি তাকে ঠিক এইভাবে ভালোবাসার কথা বলতো আর ওর কাছ থেকে ভালোবাসার কথা শুনতে চাইতো, কিন্তু ও কখনোই ভিকে আই লাভ ইউ টু এই কথাটি বলে নাই। ঠিক তখনই এই নীরবতা ভেঙে ভি বলে ওঠে, জিমিনা, ইউ আর সো লাকি। এত ভালোবাসার মতো একটা মানুষ পেয়েছিস যে তোকে এত ভালোবাসে। আমি আজকে অনেক খুশি জিমিনা, তোর জন্য আমি অনেক খুশি। এখন জিমিন বিয়ের কথা শুনে একটু হাসে এবং জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলে, আমি কি একা লাকি নাকি? আমাদের মধ্যে এরকম লাকি আর একজনও আছে, তাই না জঙ্কুক ভাইয়া? জিমিনের কথা শুনে তখন সুগা বলে, মানে কি বলতে চাচ্ছ তুমি? একটু বুঝিয়ে বলো, আমি তোমার কথা বুঝতে পারলাম না জিমিন। ও কিছু না ভাইয়া, ও তো এভাবেই মুখ দিয়ে যা আসছে তাই বলছে। জিমিন, তুই আমার সাথে চল তো, আমার তোর সাথে অনেক কথা আছে। কি বলছিস তুই? আমি যা আসছে মুখ দিয়ে তাই বলছি, আর ভালোবাসা দিবসের দিন পুরো কলেজের সামনে তুই যেটা করেছিলি সেটা কি ছিল? চুপ কর জিমিন, ওটা বোকামি ছাড়া আর কিছুই ছিল না। কথাটি শেষ করে ভি জিমিনের হাত ধরে ওখান থেকে টানতে টানতে নিয়ে যায়। জঙ্কুকের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল ভির মুখে এই কথাটা শুনে। কি ব্যাপার জঙ্কুক, ভি আর জিমিন এখন কি বিষয় নিয়ে কথা বললো? আমি কিন্তু কিছুই বুঝতে পারি নাই, তবে আমি এতটুকু বুঝেছি কথাটা তোকে নিয়ে। তুই আমাকে বলতে পারিস, আমি তোর বড় ভাই, আমি যখন আমার ভালোবাসার কথা বলতে লজ্জা পাই না, তখন তুই কেন লজ্জা পাচ্ছিস? তারপর জঙ্কুক সুগাকে প্রথম থেকে সমস্ত কিছু খুলে বলে, তোর কি একটুও ভালো লাগে না ভিকে? তখন জঙ্কুক এক প্রকার মাথা নিচু করে চুপ করেছিল। সুগা জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, দেখ ভাই, ভালোবাসা লুকোনোর কিছুই নাই, যদি ভালোবাসিস সেটা প্রকাশ করতে শিখ। তুই তো আমার ছোট ভাই, কিন্তু আমি তোর সামনে জিমিনকে স্পষ্টভাবে ভালোবাসার কথাটা প্রকাশ করেছি, তাহলে তুই কেন লজ্জা পাচ্ছিস? যদি মনের ভিতরে ভালোবাসা থাকে সেটা ভিকে প্রকাশ কর, ওকে কনভিন্স কর যে তুই ওকে ভালোবাসিস। জঙ্কুক আর একটা কথাও বলে না, ওইখান থেকে উঠে সোজা তার রুমে চলে যায়। তখন সুগা বসে বসে বলে, আমি ঠিক বুঝতে পারছি তুইও ভিকে ভালোবাসতে শুরু করেছিস, ইনফ্যাক্ট ভালোবেসে ফেলেছিস, কিন্তু সেটা প্রকাশ করতে পারছিস না। নো প্রবলেম, আমি আছি তো। কিভাবে তোর মুখ থেকে প্রকাশ করাতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। তাছাড়া তোর পেটের মধ্যে অনেক খিদা, কিন্তু খাবার সামনে সাজানো আছে, তুই নিয়ে খেতেও পারছিস না। কিভাবে তোকে খাবারটা খাওয়াতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। অন্যদিকে ভি আর জিমিন বসে কথা বলছিল। তখন ভি জিমিনকে বলে, এখন তুই বল, কাল কি করলি? একেবারে মিথ্যা বলবি না আর নাও করবি না। আগে থেকে আমরা দুজনকে প্রমিস করেছিলাম ফার্স্ট নাইটে সমস্ত কিছু খুলে বলবো। এখন তোর প্রমিসটা রাখার পাল্লা, তাড়াতাড়ি বল, আমি শোনার জন্য অস্থির হয়ে যাচ্ছি। যা, কি বলিস এইসব? এই সমস্ত কিছু আবার বলার মতো কিছু হলো? আর তাছাড়া তেমন কিছু হয় নাই, বলার মতো কিছুই হয় নাই। জিমিনা, একটু মিথ্যা কথা বলা যাবে না। যা হয়েছে সত্যি কথাটা আমাকে বলবি, এখনই বলবি। ভি, পাগল হয়ে গেছিস? আমি তো বলছি বলার মতো কিছুই হয় নাই, জাস্ট আমরা শুয়ে পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতে পারলি? এখন থাম। ও আচ্ছা, তুই শুয়ে ঘুমিয়ে গিয়েছিলি আর তোদের ওয়াশরুমটা মনে হয় ভূত ইউজ করছিল, তাই না? মানে কি বলতে চাচ্ছিস তুই? ও মা, আমার বান্ধবীটা দেখি বুঝতেই পারছে না কি বলছি। সব কিছু করে ফেলেছে আর এখন আমাকে বলতে গেলে যত সব লজ্জা। তোরা যে বারবার ওয়াশরুম ইউজ করছিলি, তোদের রুমের ভেতর থেকে সমস্ত আওয়াজটাই তো আমরা শুনছিলাম। তাহলে মিথ্যা কেন বলছিস? তুই ঘুমিয়ে গিয়েছিলি, তাহলে ওয়াশরুম কি ভূত ইউজ করছিল? ও, এর মানে তোরা দুজনও ঘুমাস নাই, তাহলে তোরা দুজনও সারা রাত সজাগ ছিলি, তাই না? তাহলে তুই বল।
প্রমিস তো তুইও করেছিস, আগে তুই বল। তুই তো মনে হয় অনেক কিছু করেছিস ছোটোবেলা থেকে, তো তুই এই স্বপ্নেই দেখবি কুকির সাথে কত কিছুই না করেছিস। আমাকে আগে সেটা বল, তারপরে আমি তোকে বলবো। আরে জিমিনা, বলার মতো তেমন কিছুই হয় নাই। এটা সত্যি যে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। কিভাবে ঘুমাবো বল? একই ছাদের নিচে একই বেডে জঙ্কুক আর আমি একই সাথে ছিলাম। এত কাছে থাকার পরেও আমাদের মধ্যে দূরত্বটা হাজারো মাইল ছিল। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি, সেটা ও জানে। কিন্তু ও তো আমাকে ভালোই বাসে না। যদি ভালোবাসতো তাহলে আমাকে বলতো ভালোবাসার কথাটা, আমাকে কাছে টেনে নিত। আমি তো ওর মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু ও একটা বার আমার দিকে ফিরেও তাকায় নাই। এখন আমার কথা বাদ দিয়ে তুই তোরটা বল, তুই কি করেছিস সেটা বল। ভি, প্রমিস তো দুজনকে করেছিলাম। যখন তোর ফার্স্ট নাইট কমপ্লিট হবে তারপরে আমারটা বলবো আর তোরটা শুনবো। আজ এই সমস্ত কথা বাদ দে, আর তুই এত চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি শিওর জঙ্কুকও একদিন তোকে তোর মতোই ভালোবাসবে। ওরা দুইজন যখন কথা বলছিল তখন সুগা আড়াল থেকে সমস্ত কথা শুনছিল। সুগা হঠাৎ করে লক্ষ্য করে জঙ্কুকও ওখানে ওদের কাছে আসছে। তখন সুগা তাড়াতাড়ি করে ওদের সামনে যায় এবং জঙ্কুককে দেখিয়ে জিমিনকে কোলে তুলে নেয় এবং জিমিনকে বলে, ওয়াইফি, আমার এখন তোমার সাথে অনেক কথা আছে, তো এখন আমার সাথে চলো। আর ভিকে বলে, ভি, আমি তোমার ফ্রেন্ডকে আমার সাথে নিয়ে যাচ্ছি, আমাদের পার্সোনাল কিছু কথা আছে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে বাকি আলাপ পরে করে নিও। কথাটি বলেই সুগা জিমিনকে কোলে করে ওখান থেকে তার রুমে চলে যায়। জঙ্কুক হা করে ওদের যাওয়া দেখছিল। হঠাৎ করেই ভি মোবাইলে একটা কল আসে। ভি মোবাইলটা হাতে নিয়ে দেখে বোগম ফোন করেছে। তখন ভি ফোনটা রিসিভ করে এবং কথা বলতে শুরু করে। হ্যালো বোগাম ভাইয়া, কেমন আছেন আপনি? জঙ্কুক যখন ভিয়ের মুখে বোগামের নামটা শুনে সে তেলে বেগুনে জ্বলে যায়। বোগাম কেন ফোন করেছে? তখন জঙ্কুক ভিয়ের সামনে দাঁড়িয়েই ভি কী কথা বলছে সেগুলো শুনতে লাগে। বোগামের সাথে কিছুক্ষণ কথা বলার পর যখন ফোনটা রেখে দেয় তখন জঙ্কুক ভিকে জিজ্ঞাসা করে, ভি, তোমাকে বোগাম কেন ফোন করেছিল? ও কি বলেছে তোমাকে? তোমার সাথে বোগামের এত কিসের কথা? তোমার সাথে বোগাম কেন কথা বলবে ফোন করে? কেন, আপনার কি সমস্যা? কথা থাকতেই পারে, বোগাম ভাইয়ার সাথে আমার কথা থাকতেই পারে, সেটা আমি আপনাকে কেন বলবো? মানে কি, তুমি আমাকে বলবে না তো কাকে বলবে? কেন, আমি আপনাকে কেন বলতে যাব? আমার পার্সোনাল কথা আমি আপনাকে কেন বলবো? আমার কিন্তু এখন খুব মেজাজ গরম হচ্ছে। পার্সোনাল কথা মানে? তোমার সাথে বোগামের পার্সোনাল কি কথা থাকতে পারে? তুমি আমার সাথে ভালো করে কথা বলো না, বোগামের সাথে ভালো করে কথা বলছো। আমি আপনার সাথে কথা বলি না, কেন কথা বলবো? আপনি তো একটা রোবট, আপনার মতো রোবটের সাথে কথা বলে কোনো লাভ আছে? কি বললা তুমি? আমি রোবট? ইয়েস, রোবট। আপনার আচরণ দেখে একটা রোবটই মনে হয়। জঙ্কুক রেগে গিয়ে ভির হাত থেকে মোবাইলটা নেয় এবং ফেসবুকে ঢুকে রিলেশনশিপ স্ট্যাটাসে ম্যারিড অন করে দেয়। সঙ্গে সঙ্গে লাইকস আর কমেন্টসের বন্যা বসে যাচ্ছে। তখন জঙ্কুক হেসে মোবাইলটা ভির হাতে দেয়। ভি যখন এই মেসেজগুলো দেখে তখন ভি রেগে যায় এবং সঙ্গে সঙ্গে জঙ্কুককে বলে, চুপ করে কি প্রমাণ করতে চাচ্ছেন? আমি ম্যারিড, এই তো? কিন্তু বিশ্বাস করেন, আমার এতে কিছুই যায় আসে না। আর বোগাম ভাইয়া কেন ফোন করেছিল জানেন? কারণ সে আমাকে ভালোবাসে আর বহুবার সে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি আপনার জন্য তাকে বারবার রিজেক্ট করে দিয়েছি। আজ আমি বুঝতে পারছি আমি কতটা বোকামি করেছি। আমার তার প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করা উচিত ছিল। জঙ্কুক তখন অনেক রেগে যায় এবং রেগে গিয়ে ভিয়ের দু বাহু চেপে ধরে। তখন ভি জঙ্কুককে বলে, কি করছেন? ছাড়ুন আমাকে, খবরদার আপনি আমাকে টাচ করবেন না। কথাটি বলে ভি জঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তখন জঙ্কুক ভিকে বলে, কেন কেন টাচ করলে কি সমস্যা? এর আগে বহুবার তুমি আমাকে টাচ করেছো, তখন সমস্যা হয় নাই? না, তখন কোনো সমস্যাই হয় নাই, কারণ তখন আমি আপনাকে ভালোবেসে টাচ করেছি, কিন্তু এখন আপনি আমাকে ভালোবাসেন না, তাই আপনার আমাকে টাচ করার কোনো অধিকার নেই। কথাটি বলে ভি ওখান থেকে চলে যায়। তারপর এভাবে কিছু সময় কেটে যায়, রাত হয়ে যায়। রাতের বেলা সবাই একসাথে ডিনার করে। ডিনারের পর সুগা টিভিতে একটা রোমান্টিক ছবি ছাড়ে এবং জিমিনকে নিয়ে দেখতে বসে পড়ে। তখন ভি আর জঙ্কুকও ওদের পাশে বসে ছবিটা দেখছিল। যেহেতু সবাই ছিল তাই কারোরই কোনো লজ্জা ছিল না। আর সুগা তো এই স্টোরিতে একেবারেই নির্লজ্জ, তোমরা জানোই। সো ওরা রোমান্টিক সিনেমাটাই দেখছিল। টা পুরো অন্ধকার ছিল আর টিভিতে টু মাছ রোমান্টিক সিন চলছিল। যখনই রোমান্টিক সিন আসতো সুগা সঙ্গে সঙ্গে জিমিনকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করতো। আর এই সব ভি আর জঙ্কুক বসে বসে দেখছিল। যতবারই রোমান্টিক সিন আসছিল ততবারই ও এরকমই করছিল। এক পর্যায়ে সুগা অনেক হট হয়ে যায় এবং জিমিনকে কোলে করে রুমে চলে যায়। একটা কথাও বলে না। ভি আর জঙ্কুক ওদের যাওয়ার দিকে তাকিয়ে দেখছিল।
আসলে আমাদের স্যাভেজ বিলাই এগুলো ইচ্ছা করে জঙ্কুককে দেখিয়ে দেখিয়ে করছিল, যাতে করে জঙ্কুক নিজেকে কন্ট্রোল না করতে পেরে ভিয়ের কাছে আসে এবং ভিকে ভালোবাসার কথাটা বলে দেয়। ইয়ংমিন তো ওখান থেকে উঠে চলে গিয়েছে, কিন্তু ভিকুক ওখান থেকে উঠতে পারছিল না। যখনই মুভিতে রোমান্টিক সিন আসতো, ভি এক হাত দিয়ে তার আর এক হাত শক্ত করে চেপে ধরতো এবং জঙ্কুক সোফার পিলো চেপে ধরতো। জঙ্কুক তখন ভিয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, ভি প্লিজ ওই দিনের মতো আর একবার আমার কোলে এসে বসো, আমাকে একটা করো। আজকে আমি তোমাকে কিস ব্যাক করব, আমি তোমাকে কিস করার জন্য মরে যাচ্ছি। প্লিজ ভি, আর দূরে থেকো না, একটা বার আমার কাছে আসো। অন্যদিকে ভি মনে মনে বলে, প্লিজ কুক আসো না, তুমিও আমাকে ইয়ঙ্গি ভাইয়ার মতো তোমার কোলে তুলে নাও। আমি আর বসে থাকতে পারছি না, আমি তোমার অপেক্ষা করছি। একটা বার তুমি শুধু আমার কাছে আসো, প্লিজ কুক প্লিজ। দুজনই মনে মনে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে মুভি শেষ হয়ে যায়। তারপর ভি ওখান থেকে উঠে রুমে চলে যায় ঘুমানোর জন্য। ভি রুমে গিয়ে সোফাতে বসে পড়ে। একটু পরেই জঙ্কুক রুমে যায় এবং রুমে গিয়ে দেখে ভি সোফাতে বসে আছে। জঙ্কুক বিছানার দিকে আগাতেই লাগে, তখনই তার মনে পড়ে যায় কাল রাতের কথা। জঙ্কুক কাল রাতের কথা মনে পড়তে একটু আগে ইয়ঙ্গি যেটা করেছে সেটাও মনে পড়তেই সে মনে মনে ভাবে, ইস আজকেও পানির শব্দ হবে, আর বিছানায় ঘুমালে পানির শব্দে আমার ঘুম আসে না, আমি এখন কি করি। আমি ভিকে বিছানায় শুতে বলি, আমি সোফাতে ঘুমিয়ে পড়ি। তখন জঙ্কুক ভিয়ের দিকে তাকায়, ভি জঙ্কুকের দিকে তাকিয়েছে, জঙ্কুকও ভিয়ের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক তখন ভিকে বলে, ভি তুমি সোফাতে বসে আছো কেন, যাও বিছানায় যাও এবং শুয়ে পড়ো। তখন ভি জঙ্কুককে বলে, অসম্ভব, আমি বিছানায় ঘুমাতে পারবো না, আমি আজকে সোফাতে ঘুমাবো, আপনি বিছানায় ঘুমিয়ে পড়েন। একদমই না, আমি ভুলেও বিছানায় ঘুমাতে পারবো না, তুমি বিছানায় যাও, আমি সোফাতে ঘুমাবো। না, আমি বিছানায় ঘুমাতে পারবো না, আমার কোনো প্রকার শব্দ কানে আসলে আমার ঘুম আসে না। কি বলছো তুমি? তখন জঙ্কুক বুঝতে পারে যে ভি কোন শব্দের কথা বলেছে। তখন জঙ্কুকও একেবারে চুপ হয়ে যায়। তারপর জঙ্কুক আর একটা কথাও বলে না, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর ভি ওইদিকে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ে। ভি তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু জঙ্কুকের কানে তো পানির শব্দ আসছে, সে তো ঘুমাতে পারছে না। তার ভিতরে তো ঝড় উঠছে। ভিকে কাছে পাওয়ার জন্য তার বুকটা কেমন করছিল। হঠাৎ করেই জঙ্কুক তাকিয়ে দেখে ভি ঘুমাচ্ছে। ড্রিম লাইটের আলোতে ভিয়ের মুখটা স্পষ্ট জলজল করছিল, সে দেখতে পাচ্ছিল। তখন জঙ্কুক পা টিপে টিপে ভিয়ের কাছে আসে এবং হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। জঙ্কুক অপলক দৃষ্টিতে ভিয়ের মুখের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে জঙ্কুকের চোখ যায় ভিয়ের ঠোঁটের দিকে। একটা কিসের জন্য জঙ্কুককে পাগল হয়ে যাচ্ছিল। ভিয়ের ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য জঙ্কুক তো উথাল পাথাল হয়ে যাচ্ছিল তার ভেতরটা। তখন সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভিয়ের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। ভি কিন্তু ঘুমায় নাই, সে কিন্তু সজাগ, সম্পূর্ণ জিনিসটাই সে বুঝছিল, কিন্তু সে একটু নড়ছিল না। সে দেখতে চাচ্ছিল জঙ্কুক তার সাথে কি করে। জঙ্কুক খুব সফটভাবে ভিয়ের ঠোঁটে তারপরে তার ঠোঁটটা সরায় এবং নিজে নিজে বলতে শুরু করে, না কোনো মজা লাগে না, একটুও ভালো লাগে না, আমি কিস করলেই লাভ কি যদি ওই পাশ থেকে কিস ব্যাক না আসে। এরকম কিস তো ভিউ আমাকে অনেক করেছে, কিন্তু আমি কোনো রেসপন্স করি নাই। এখন আমি কিস করলেই কী হবে, যদি ও পাশ থেকে কোনো রেসপন্স না আসে তাহলে আমি তো এটার ফিলিংসটাই বুঝতে পারবো না। তারপরে জঙ্কুক আবারও ভিয়ের ঠোঁটে আরেকটা কিস করে। তখন ভি একটু রেসপন্স করে না, কারণ ভি ইচ্ছা করেই চুপ করেছিল, সে সব দেখছিল, সব বুঝছিল। তারপরে তৃতীয়বার জঙ্কুক আবারও ভিয়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, কিন্তু এবার আর সফট কিস করে না, করছিল। কিন্তু ভি তার ঠোঁট নাড়াচ্ছিলই না, সে একটু মুভ করছিল না। জঙ্কুক 5 মিনিট একভাবে ভি করছিল। করতে করতে সে ভুলেই গিয়েছিল যে ভি ঘুমাচ্ছে আর ও লুকিয়ে লুকিয়ে কিস করছে। হঠাৎ করে ভি একটু নড়ে, একটু নড়ার সাথে সাথেই জঙ্কুক তাড়াতাড়ি করে ওখান থেকে সরে যায়। আসলে ভি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। জঙ্কুক এতভাবে ভিয়ের ঠোঁটে করছিল যে ভি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, কিন্তু ভি চোখ খোলে নাই। জঙ্কুক ভাবছে যে ঘুমের মধ্যে হয়তো ভি নড়েছে। তাড়াতাড়ি করে জঙ্কুক বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে শুরু করে, যাক আজকে আমি একটা কিস পেয়েছি। হ্যাঁ, ও পাশ থেকে কোনো রেসপন্স পাই নাই, কিন্তু আমি তো আমার ওয়াইফের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা টাচ করাতে পেরেছি। আজকে অন্তত আমার শান্তিতে ঘুম আসবে।